আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন এবং প্রতিদিনের মতন আমরা আমাদের আইসিটি ক্লাসে আবারও সংযুক্ত হয়ে গেলাম এবং আজকে আমরা সরলীকরণ নিয়ে আলোচনা করব। সরলীকরণের একদম বেসিক থেকে শুরু করব। ডি মর্গানস ল, বুলিয়ান যে থিওরিগুলো আছে, তারপরে এখানের ভিতরে যে বেসিক যত টপিকগুলো আছে সব কিছু কভার করার পরে আমরা সরলীকরণ জিনিসটাকে স্টার্ট করব, ঠিক আছে? তারপর দেখি যে আমরা সরলীকরণ থেকে কি কি পাই, ওইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ওয়েট, এটা কাজ করছে না কেন? ওকে, একদম শুরু থেকে শুরু করার ট্রাই করবো ইনশাল্লাহ, এটা নিয়ে প্যারা নেবেন না। আচ্ছা, আমি মনে হয় পিডিএফটা সেন্ড করে নিই, একটু পিডিএফটা সেন্ড করে আসি। রাতুল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাতুল, কি অবস্থা জানাবো ভাইয়া? তোমার কি অবস্থা রাতুল? ওকে, জাস্ট ভাইকে একটু সময় দাও, ফাইলটাকে সেন্ড করে তারপর আসতেছি। একটু রাতুল শেয়ার দিয়ে দাও, সকলে যাতে কানেক্ট হয়ে যায় আমাদের সাথে। সকলের কানেকশন প্রত্যাশা করতেছি। হ্যাঁ জাহিদ ভাই, আছি জাহিদ, কোথাও যায়নি ভাইয়া, আছি। একটু দাঁড়াও, আমি একটু ফাইলটা সেন্ড করতে ভুলে গেছি, তো ফাইলটা নিয়ে আসি, লেকচারটা। ওকে, আতিক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, কি অবস্থা আতিক, জানাবো ভাইয়া? ওকে, আই থিঙ্ক সেন্ড হয়ে গেছে। ওকে, যদি জিমেলে যাই। রকি বন্ধু এরপর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকমভাবে সকলকে দাওয়াত দিতে থাকেন, আমরাও দেখি আপনারা কতজনকে দাওয়াত দেন। লেকচারটা একটু ডাউনলোড। প্রিয়া, থ্যাংক ইউ। সুমাইয়া সামি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা জানাবো ভাইয়া? ডাউনলোড। ওকে, এই তো আমরা আমাদের নোটটা পেয়ে গেছি। ফাতেমা, ইসরাত জাহান ফাতেমা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। খুবই দুঃখ প্রকাশ করছি, গত ক্লাসটা হইতে পারে নাই। এখন ভাইয়ের এক্সামগুলো শেষ হয়েছে, ভাইয়ের ভার্সিটিতে মিট চলতেছিল, ভাইয়ের পরীক্ষা শেষ হয়েছে। এখন থেকে আশা করি যে আপনাদের সাথে কন্টিনিউ ক্লাসগুলো করতে পারবো এবং আপনাদেরকে আর অতটা প্যারা দিব না, ঠিক আছে? যে অনেক দিন পর পর ক্লাস হয়, ক্লাসের একটা রিদম থাকে, রিদমটা চলে যায়। আমি বুঝতে পারছি এই অধ্যায়টা যখন শুরু করছি তখন অনেকের রিদমের ঘাটতি হয়েছে, কিন্তু বাইরের দিক থেকে সর্বোচ্চ ট্রাই করছি আপনাদেরকে বেস্ট পসিবল ওয়াইটা প্রোভাইড করার জন্য, যাতে আপনাদের কোনো কিছু ল্যাকিংস না থাকে। যদিও ক্লাসগুলো লেট হয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্লাসের ভিতরে ট্রাই করছি যে লেট হইলেও যাতে আপনাদের পোষায় যায়, ঠিক আছে? আপনাদের যাতে কোনো ঘাটতি না থাকে। কালকে ক্লাস হলো না কেন ভাইয়া? ভাইয়া থাক, প্রিভিয়াস ক্লাসগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। এখন থেকেও ভাইয়ের এক্সামগুলা, ভার্সিটি এক্সাম শেষ হয়ে গেছে, আশা করি যে আপনাদেরকে প্রপারলি টাইম দিতে পারবো।
প্রতিদিন ক্লাস নিতে পারবো, দেখি কতটুকু কি করা যায়। যদি প্রতিদিন নেওয়া সম্ভব হয় প্রতিদিন নেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব যে ঈদের আগে, ঠিক আছে, আপনাদেরকে ট্রাই করব যে এই চ্যাপ্টারগুলা অ্যাটলিস্ট তৃতীয় অধ্যায় এই চ্যাপ্টারগুলা নিয়ে আপনাদেরকে আলোচনা করে শেষ করে দেওয়ার জন্য। ঈদের আগে দেখি যে কতটা ক্লাস করানো যায়, এবং এই ক্লাসগুলোর ভিতরে আপনাদেরকে বেস্ট পসিবল তো তৃতীয় অধ্যায় তো অবভিয়াসলি শেষ করানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তার সাথে সাথে আমরা ট্রাই করব যে প্রথমে এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় অলমোস্ট শেষ করা যায় কি না। যদি নাও যায় অবভিয়াসলি টার্গেট আমাদের তৃতীয় অধ্যায়, যে তৃতীয় অধ্যায় অ্যাটলিস্ট ঈদের আগে আমরা শেষ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। আর সকলে একটু শেয়ার করে দিন। জান্নাত ঋতু আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আলোর দিশারি, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? ভাই বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ি স্যার। শেয়ার করা না হয়নি, ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখনও দেখছি যে মাত্র 27 জন আছে, আপনারা মনে হয় শেয়ার করে নেই, ঠিক আছে। ভাইয়ের ওপর মনে হয় অতিরিক্ত মাত্রায় ক্ষুব্ধ, ঠিক আছে। ভাইয়ের ওপর ক্ষুব্ধ থাকবেন না, গরিব মানুষ, মাঝে মাঝে ভুলভ্রান্তি হতে পারে, ওইটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর রমজান মাস, ঠিক আছে, রমজানে ক্ষমা করলে আপনারা বেশি বেশি নেকি পাবেন, ঠিক আছে। ক্ষমাশীলতা একটা মহৎ গুণ। কালকে ক্লাস হয়নি কেন? নুসরাত জাহান ফাতেমা, গত ক্লাসটা ভাই অলমোস্ট প্রিপেয়ার ছিলাম ক্লাসটা নেওয়ার জন্য, বাট কোনো একটা কারণে হয়নি, ঠিক আছে। একদম লাস্ট মোমেন্টে যে, ঠিক আছে ভাই আসছিলাম স্টুডিওতে, তারপর আবার বাসায় ব্যাক করছি, স্টুডিও থেকে বাসায় আবার ব্যাক করা, ক্লাসটা আর হয়নি আর কি। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, কেমন আছেন জানাবেন। জয়া ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। না ভাইয়া প্রবলেম নাই ভাই, আমি যদিও ক্লাসগুলো লেটে নিছি, ঠিক আছে, বাট আমি আপনাদেরকে এমনভাবে ট্রাই করছি যে আপনাদেরকে যাতে সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করি, যাতে কোনো দিকে আপনাদের ল্যাকিংস না থাকে, ঘাটতিগুলো না থাকে, সব কিছুই কভার আপ করানোর ট্রাই করি, ঠিক আছে, বেস্ট পসিবল ওয়েতে। আতিক, জি ভাইয়া ওকে। সাদিয়া সুলতানা রাব্বি, আপনি মেনশন দিয়েছেন রুবি, ওকে আচ্ছা ঠিক আছে। আপনারা যেহেতু একে অপরকে মেনশন দিয়েছেন, আশা করি যে আমরা ক্লাসগুলো এখন থেকে কন্টিনিউ করব, এইসব নিয়ে প্যারা নেই। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসগুলোতে যদি ভুল না করে থাকি, আমি আপনাদের কাছে জানতে চাই যে প্রিভিয়াস ক্লাসে আমরা কোথায় সমাপ্ত করেছিলাম, আমাদের ক্লাসগুলো কোথায় সমাপ্ত হয়েছিল, আমাদের ক্লাসের লাস্ট ডেস্টিনেশন কই ছিল, আমাকে একটু জানাবেন প্লিজ। আমাদের প্রিভিয়াস ক্লাসের লাস্ট ডেস্টিনেশন কই ছিল? স্টুডিওটা কোথায়? মোহাম্মদপুরে ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তামান্না, ওকে। সুমি, আচ্ছা আপনি মেনশন করেছেন, ওকে ঠিক আছে। তাহলে চলে যাই। জান্নাতুল ঋতু, না ভাইয়া, ওকে ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। আমাকে এতটুকু বলেন সঞ্জিদা, থ্যাংক ইউ তোমাকে। শাহ আলম, ওকে ভাইয়া, দ্বিতীয় অধ্যায় কবে নেবেন? দেখি যদি আপনার রিকোয়েস্ট থাকে দ্বিতীয় অধ্যায়ের ওপরে তৃতীয় অধ্যায় শেষ করি, তারপর আপনারা ভোটিং করবেন দ্বিতীয় অধ্যায় না দ্বিতীয় অধ্যায় না প্রথম অধ্যায়, যে অধ্যায়টার ভিতরে ভোটিংয়ে উইন হবে ওইটা দিয়েই শুরু করব, ঠিক আছে। যদি ভোটিংয়ের ভিতরে প্রথম অধ্যায় উইন হয় তাহলে প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, ভোটিংয়ের ভিতরে যদি দ্বিতীয় অধ্যায় উইন হয় তাহলে দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আজকে ফার্স্ট ক্লাস করছি ভাইয়া, সমস্যা নাই, সরলীকরণে আশা করি যে আপনাদের ঝামেলা হবে না। যদি আজকে ফার্স্ট ক্লাস হয় আশা করি বুঝতে পারবেন, যদি গেট সম্পর্কে মিনিমাম একটা ধারণা থাকে যে এন গেটটা কীভাবে কাজ করে আর অর গেটটা কীভাবে কাজ করে, এই দুইটা গেট যদি জানেন তাহলে ঠিক আছে, আপনি ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন ভাইয়া। হৃদয় হাসান শান্ত, ভাইয়া আমি সরলীকরণ বুঝি না। ভাই আমিও বুঝি না, আজকে আপনাদের সাথে সাথে বুঝার ট্রাই করবো, ঠিক আছে। গরিব মানুষ নাই বুঝতে পারে, গরিবের তো সব কিছু থাকে না, ঠিক আছে। গরিবের আস্তে আস্তে মানে নিজেরটা নিজে বুঝে নিতে হয়, ইনকাম করে নিতে হয়, গেইন করে নিতে হয়। এখানে তো ইনকামের বিষয় না, এখানে গেইন করার বিষয়। আমিও বুঝি না, আমিও আপনাদের মতন গরিব, আজকে আমিও আপনাদের সাথে সাথে শেখার ট্রাই করবো ইনশাল্লাহ। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ফাইনাল এক্সাম পর্যন্ত রেকর্ডেড থাকবে? হ্যাঁ ভাইয়া, ফাইনাল এক্সাম পর্যন্ত রেকর্ডেড থাকবে এবং এই ভিডিওগুলো ইউটিউবেও থাকে ভাইয়া। ন্যান গেট অর গেটের বাস্তবায়ন এই পর্যন্ত পড়াইছিলেন? আচ্ছা, ন্যান গেট থেকে অর গেটের বাস্তবায়ন, আচ্ছা জাহিদ এই টপিকটা মনে হয় আমরা ওই দিন ক্লিয়ার করতে পারি না, যদি বাইরে ভুল না করে থাকি। ন্যান গেট থেকে ন্যান গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়, অর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়? সার্বজনীন মানে হচ্ছে উনি সবার জন্য, ঠিক আছে, উনি সবার, ওনার মানে মায়া মমতা মহব্বত সব কিছু বেশি উদার, উনি সবার, কথাটা কি বুঝতে পারছেন?
NAND গেট থেকে আপনি AND গেটে যাইতে পারবেন, NAND গেট থেকে আপনি OR গেটে যাইতে পারবেন, NAND গেট থেকে আপনি NOT গেটে যাইতে পারবেন, NAND গেট থেকে আপনি XOR গেটে যাইতে পারবেন, NAND গেট থেকে আপনি XNOR গেটে যাইতে পারবেন। সেম কাহিনী ঘটবে হচ্ছে OR গেটে, XOR গেট থেকে AND গেটে যেতে পারবেন, XOR গেট থেকে NOT গেটে যেতে পারবেন, XOR গেট থেকে OR গেটে যেতে পারবেন, XOR গেটে থেকে মানে সব কিছুই, সরি XNOR নাকি XNOR, সরি NAND গেট NOR গেট থেকে, সরি NOR গেট X নট X ডট। ওকে ঠিক আছে ভাইয়া, কয়টা ক্লাস হবে দেখা যাক কতটুকু। আমি তো ক্লাস ততটুকু পর্যন্ত করাইতে চাই যতক্ষণ পর্যন্ত আপনাদের কনফিডেন্স না আছে ক্লাসের উপরে। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা বা এই পার্টটা পড়ানোর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। দেখেন বুলিয়ান সংখ্যা হচ্ছে দুইটা, ইয়েস আর নো, মানে হয় অন হবে নাহলে অফ হবে, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেব্রাটা কাজ করে। ভাই যদি আমি আপনাদেরকে একটু যদি বোঝানোর ট্রাই করি, ওকে দেখেন বুলিয়ান অ্যালজেব্রার ভিতরে এই যে এই কাহিনীটা ঘটে। বুলিয়ান অ্যালজেব্রা এটাকে বলা হয় বুল নাম্বার। বুলিয়ান অ্যালজেব্রা এই সংখ্যাটার ভিতরে হয় কি হইতে পারে, হয় ইয়েস হইতে পারে, ইয়েস, অথবা হইতে পারে যে নো, হয় 1 হবে না হয় 0 হবে। এই বুলিয়ান অ্যালজেব্রা এই দুইটা জিনিস নিয়ে কাজ করে। আমার কথাটা কি বুঝছেন ভাইয়া? গেট সম্পর্কে বুঝি না, বেসিক থেকে ক্লাসটা করান। আরিয়ান ভাইয়া গেট সম্পর্কে অলরেডি একটা ডেডিকেটেড ক্লাস আছে, ঠিক আছে। আশা করি যে তুমি যদি গেট সম্পর্কে একদম আজকে যদি তুমি প্লে নার্সারির বাচ্চা হও, শুধু কথা বলতে শিখছো এরকমও যদি হও, ওই গেট সম্পর্কে প্রিভিয়াস ক্লাসটা দেখে নাও, ঠিক আছে। আশা করি যে তোমার গেট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর আজকে গেট সম্পর্কে যতটুকু বলা লাগে, ঠিক আছে, আশা করি ভাই যদি এন্ড গেট এবং অর গেট সম্পর্কে আজকে একটু বলবো, তারপর শুরু করব। তুমি যদি এখান থেকে শুরু করো কোনো প্যারা নাই, কিন্তু গেট সম্পর্কে বিস্তারিত ধারণাটার জন্য তোমাকে প্রথম ভিডিওটা দেখতেই হবে, কিন্তু আজকের ভিডিওটা দেখার জন্য বা কন্টিনিউ করার জন্য তোমার পূর্ববর্তী কোনো ধারণার দরকার নাই। আশা করি যে বুঝাইতে পারছি। ওকে ঠিক আছে। দেখেন তাহলে বুলিয়ান অ্যালজেব্রার উদ্ভাবক হলেন ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত, ঠিক আছে, গণিতবিদ জর্জ বুলি, ঠিক আছে। তাহলে জর্জ বুলি থেকে এই যে বুলিয়ান শব্দটা আসছে, জর্জ বুলি, এই যে জর্জ বুলি থেকে বুলিয়ান শব্দটা আসছে, ঠিক আছে। এটা কত সালে তৈরি হয় বা আবিষ্কৃত হয়? ইনভেনশন ডেট কত? ইনভেনশন ডেট হচ্ছে 1854 সালে জর্জ বুল এটাকে আবিষ্কার করেন। ওনার নাম হচ্ছে জর্জ বুল, ঠিক আছে। তাহলে আপনাদের এমসিকিউর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রার জনককে, তাহলে আপনারা কি বলবেন? জর্জ বুল। মিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ঠিক আছে ভাই, পিডিএফগুলো কি পান নাই? পিডিএফ পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে জর্জ বুল এটাকে আবিষ্কার করেন। তিনি গণিত ও যুক্তির মাধ্যমে সুস্পষ্ট সম্পর্ক রয়েছে, ঠিক আছে। জর্জ বুল এটাকে আবিষ্কার করেছেন। তিনি বলছেন যে গণিত আর যুক্তি দুইটা আলাদা জিনিস না, ঠিক আছে। গণিত শুধু আমরা খাতায় করবো ব্যাপারটা এরকম না। উনি বলছে যে গণিত এবং যুক্তি দুইটাই মানে একই জিনিস দ্বারা প্রমাণ করা যায়, দুইটা একে অপরের সাথে রিলেটেড, ঠিক আছে। ওই জিনিসটাকে একটা সম্পর্ক রয়েছে। গণিত ও যুক্তির যোগসূত্র প্রমাণের জন্য গেটের যুক্তি বা বর্তুনি ব্যবহার করা হয়। দেখেন তাহলে জর্জ বুল এই যে উনি কি করলেন, বুলিয়ান অ্যালজেব্রা তৈরি করলেন। বুলিয়ান অ্যালজেব্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মসগুলো কি? উনি বলছেন যে গণিত জিনিসটা এবং যুক্তি জিনিসটা আলাদা কিছু না, দুইটার ভিতরেই সম্পর্ক রয়েছে। আমার কথাটা বুঝছেন? আর এই সম্পর্কগুলো উনি কিভাবে বাস্তবায়ন করেছেন? বর্তনীর মাধ্যমে। আর বর্তনীকে আমরা হয়তো বাংলায় বুঝি না, বাট ইংরেজিতে ঠিকই বুঝি, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় সার্কিট, ঠিক আছে। অর্থাৎ সার্কিটের মাধ্যমে উনি এই জিনিসগুলো ব্যাখ্যা করা ট্রাই করেছেন। যখন উনি সার্কিটের মাধ্যমে জিনিসগুলো ব্যাখ্যা করা ট্রাই করছেন, ঠিক ওই মুহূর্তেই, ঠিক আছে, যেই জিনিসগুলোর উদ্ভাবন হয় ওইটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে, অ্যালজেব্রা, ঠিক আছে। আর জর্জ বুলি এটা হচ্ছে ম্যাথমেটিক্স ফর লজিক, ঠিক আছে। এই যে দেখেন ম্যাথমেটিক্স এবং লজিকের মধ্যে যে একটা সম্পর্ক আছে বা রিলেটেড আছে, ইন্টার কানেকশন আছে, এই জিনিসটা উনি কোথায় তুলে ধরছেন? ম্যাথমেটিক্স অফ লজিক বইয়ে, ঠিক আছে। এই বই সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া হয়েছে এই বইটা প্রকাশনার পরেই। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? সুমাইয়া আক্তার কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। হানিফ কেমন আছেন স্যার? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিয়ান তুমি এটা নিয়ে প্যারা নিও না ভাইয়া, ঠিক আছে, তুমি এখান থেকে পারবা ভাইয়া,
ম্যাথ করাবেন আইসিটির? হ্যাঁ ভাইয়া, অবশ্যই ম্যাথ করাবো প্রিয়া। ওকে, আমিনুল চৌধুরী আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে মিম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হানিফ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে আচ্ছা ঠিক আছে। তামান্না, এই চ্যাপ্টারের কয়টা ক্লাস হয়ে গেছে? এই চ্যাপ্টারের যদি ভুল না করে থাকি 3টা থেকে 4টা বা 5টা ক্লাস হয়েছে, আমি সঠিক খেয়াল নেই, ঠিক আছে? অনেকদিন পর পর ক্লাসগুলো হয়েছে, তো আশা করি আপনি চাইলে একদিনই করে ফেলতে পারবেন। ওকে দেখেন, তাইলে সর্বপ্রথম আরিয়ান ভাইয়া তোমার কথাটা বুঝতে পারছি, ঠিক আছে? তোমার কথাটা বুঝতে পারছি, তুমি ভাইয়া বলছি তো তুমি এখান থেকে কন্টিনিউ করতে পারবা, সুতরাং করো। কিন্তু গেট সম্পর্কে বিস্তারিত ধারণার জন্য তোমার প্রিভিয়াস ভিডিওতে যাইতে হবে। কিন্তু তুমি যদি এখান থেকে করো তুমি করতে পারবা, সমস্যা নেই। আসলেই নেট চলে যায়। সঞ্জিদা ব্যাড লাক ভাইয়া। খাদিজা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। সপ্তাহে কয়টা ক্লাস করান? এখন যে এতদিন পর্যন্ত 3টা করাইতাম রমজানের আগে তো প্রতিদিনই হয়তো, এখনও ট্রাই করবো যে সপ্তাহে 5 থেকে 6টা ক্লাস করানোর জন্য, ঠিক আছে? যেহেতু বাইরের এক্সামগুলো শেষ হয়ে গেছে, ভার্সিটিতে এখন আর পেনা নাই, ঠিক আছে? আঞ্জুমান আজকে ফার্স্ট ক্লাস, সমস্যা নাই, ফার্স্ট ক্লাস হলে আশা করি যে আপনাকে একদমই বোরিং করবো না। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে উনি জর্জ বুল সর্বপ্রথম উনি কোন জিনিসটা বোঝানোর জন্য উনি এই বইটা লেখলেন, ম্যাথমেটিক্স অফ লজিক। উনি বলছেন যে লজিক এবং ম্যাথমেটিক্স ভিন্ন কোনো জিনিস না, এটা একই জিনিস। আর এই জিনিসটা এটাকে এই বইয়ে পাবলিশ করেন, ঠিক আছে? তার গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। এই গবেষণা গ্রন্থে যুক্তির যে ধারণা পাওয়া যায় তার উপর ভিত্তি করে গড়ে উঠলো, তার উপর এই দেখেন এই বইটার উপর ভিত্তি করে গড়ে উঠলো নতুন অ্যালজেব্রা। আচ্ছা অ্যালজেব্রা মানে কি ভাই? আমি গরিব মানুষ বুঝি না ভাই, আপনারা আমাকে একটু বলেন। অ্যালজেব্রা তো ইংরেজি শব্দ, অ্যালজেব্রার বাংলা কি আমাকে একটু বুঝান ভাই, আমি গরিব মানুষ কিচ্ছু বুঝি না, আমাকে একটু এতটুকু অ্যানশিওর করেন যে অ্যালজেব্রার বাংলা কি ভাইয়া? ওকে লেট করে ফেললাম। তামান্না সমস্যা নেই ভাইয়া, এখনো শুরুই করে নেই, লেটের কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ঠিক আছে ভাইয়া, দেখেন আমাকে বলেন অ্যালজেব্রার বাংলা কি, আমি একটু জানতে চাই। আমি গরিব মানুষ ভাই, এত ইংরেজি বুঝি না, আমাকে জাস্ট শর্টকাটে বুঝান যে অ্যালজেব্রার বাংলা কি। পাটিগণিত, একজন বলছে যে পাটিগণিত, একজন বলছে যে বীজগণিত, আমি কারটা নিব? হাসান বলছে যে পাটিগণিত, হৃদয় হাসান। জাহিদ বলছে যে বীজগণিত, আমি কোনটা নিব ভাইয়া? পাটিগণিত নাকি বীজগণিত, কোনটা নিব? ঠিক আছে ওকে দেখেন ভাইয়া, আর কি কেউ পারেন না? তামান্না থ্যাংক ইউ, তুমি অনেকেই মেনশন দিয়ে দিয়েছো, যারা অনেকে মেনশন দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বীজগণিত, হ্যাঁ শারমিন থ্যাংক ইউ, বীজগণিত। ওকে ঠিক আছে, তাহলে তিনি এই ব্যক্তি থেকে বীজগণিতের আগের যে শাখা ছিল ওই শাখার সাথে আরেকটা শাখা যুক্ত হলো, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। কথাটা বুঝছেন, এটা হচ্ছে বীজগণিত। ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া নিজেকে এত গরিব মনে করবেন না, ওকে ভাইয়া ঠিক আছে, আমি গরিব মনে করলাম না, আমি বড় লোক। আপনার যত সয় সম্পত্তি আছে ভাইয়ের নামে লিখে দিন, ঠিক আছে? এতটুকু আপনার কাছে অনুরোধ করব। নাম করা হয়, ঠিক আছে, তার নাম অনুসারে এই অ্যালজেব্রাকে নামকরণ করা হয় বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ জর্জ বুল যেহেতু এটা উনি নিজে আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে এই ইয়াটার নামকরণ করা হয় বুলিয়ান অ্যালজেব্রা। এখান থেকে আছে বুলিয়ান অ্যালজেব্রার কাহিনী। আচ্ছা ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রা, এই দেখেন অন্য অন্য বীজগণিতের সাথে বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালজেব্রা যে আলাদা, ঠিক আছে? অন্য অন্য বীজগণিতের ধরেন এ স্কোয়ার বি স্কোয়ার অনেক কিছু কাহিনী পড়ছেন, অনেক সংখ্যা আপনি ইমাজিন করে তারপর এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র দিয়ে বিভিন্নভাবে আপনি করেন, ঠিক আছে? ওইগুলোর তো একটা রুলস আছে। এখন বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু একটা আলাদা একটা বীজগণিতের শাখা, বুলিয়ান অ্যালজেব্রা কি বীজগণিতের আরেকটা নতুন শাখা, নতুন ধারা, ঠিক আছে? তাহলে নতুন ধারা যদি হয় তাহলে ওনার নিশ্চয়ই আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যদি নতুন ধারা নাই হতো তাহলে আগেরগুলোর সাথেই যুক্ত হয়ে যেত, স্বাভাবিক। বাইরের কথা বুঝছেন, বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু বীজগণিতের নতুন একটা ধারা, তাহলে তার ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে বা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। এখন দেখি যে তার বৈশিষ্ট্যগুলো কী কী। বুলিয়ান অ্যালজেব্রা মাত্র 2টি অঙ্ক থাকে, একটা হচ্ছে 0 আর একটা 1 ব্যবহার করা হয়, এই 2টার বাইরে হয় না। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা হইতে হলে একটা জিনিসকে নিশ্চয়ই 2টা জিনিস হতে হবে। হরিদাস কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাতুল থ্যাংক ইউ, তামান্না থ্যাংক ইউ, প্রিয়া চৌধুরী থ্যাংক ইউ, হানিফ থ্যাংক ইউ, ওকে জান্নাত ঋতু থ্যাংক ইউ, রয় বর্ষণ বীজগণিত থ্যাংক ইউ, জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ, আতিক থ্যাংক ইউ। ওকে ভাইয়া, গরিব কখনো ছুটে পড়ে না, ঠিক আছে ভাই? কালকা থেকে আমি একটা স্যান্ডো গেঞ্জি পরে ক্লাস করাবো ইনশাল্লাহ। দেরি হয়ে গেলো না ভাইয়া, মোটেও না। এখন থেকে দেখেন বুলিয়ান অ্যালজেব্রার চলকের মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রাকে দশমিক অ্যালজেব্রায় তুলনা অনেক সহজ পদ্ধতি, ঠিক আছে?
দশমিক অ্যালজেব্রায়, ঠিক আছে, যে এটাকে প্রকাশ করা যায়। আচ্ছা ঠিক আছে, এখানে আমি জাস্ট বেশি করলাম, বুলিয়ান অ্যালজেব্রা কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা বা কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না। ঠিক আছে, দেখেন অন্যান্য অ্যালজেব্রার ভিতরে, ঠিক আছে, অন্যান্য বীজগণিতের রাশির ভিতরে কি করা যায়, ওইখানের ভিতরে আমি ভগ্নাংশ করতে পারি, অ্যালগরিদম করতে পারি, বর্গ করতে পারি, একটা সংখ্যার ঋণাত্মক মান বার করতে পারি, কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার ব্যবহার করতে পারি, অনেক কিছুই করতে পারি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা এসবের দরকার হয় না। এই দিক থেকেই বুলিয়ান অ্যালজেব্রা অন্যগুলা থেকে ভিন্ন। দেখেন অন্যগুলার ভিতরে আপনি ভগ্নাংশ করতে পারবেন, ইয়ে করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ভিতরে এসব করতে পারবেন না। কারণ কি? কারণ বুলিয়ান অ্যালজেব্রার মূল শর্তই হচ্ছে লজিককে গণিতে রূপান্তর। অন্যগুলো হচ্ছে আপনি হিসাব নিকাশকে গণিতে রূপান্তর করছেন। দেখেন অন্য বীজগণিতের রাশিকে আপনি অনেক বড় বড় ইকুয়েশনকে আপনি হিসাবের মাধ্যমে, অর্থাৎ লজিকের মাধ্যমে, মানে বীজগণিতের মাধ্যমে প্রকাশ করছেন। আপনার বাস্তবিক জীবনের কোনো একটা সমস্যাকে, ঠিক আছে, গণিতের মাধ্যমে সমাধান করছেন। বাট এই যে ক্যারেক্টারিস্টিক অফ বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার মূল বৈশিষ্ট্য হচ্ছে ওনার কথা হচ্ছে লজিককে, ওনার কথা হচ্ছে কি, জর্জ বুল বলছে যে লজিক আর গণিতের ভিতরে সম্পর্ক আছে, সুতরাং এখানে অঙ্কের কোনো স্থানই নেই। ভাইয়ের কথা বুঝছেন? সুতরাং আমি যদি a প্লাস বি দেই, সুতরাং আপনি চিন্তা করেন না আমি a আর a যোগ করে এখানে a দিছি, ব্যাপারটা এরকম না। এখানে বলা হয়েছে যে অর গেট, a এবং a দুইটা অর গেট, ঠিক আছে। অর গেট মানে কি, যদি দুইটাই সত্য হয় তাও সত্য, যদি একটা সত্য হয় তাও সত্য। ভাইয়ের কথাটাই বুঝছেন? সুতরাং এখানে এই যে মাঝখানে গুণ দেখা, মাঝখানে যোগ দেখা, আপনি কখনো মনে করেন না আমি এটাকে গুণ করছি বা যোগ করছি। এই জিনিসটা হচ্ছে লজিকের মাধ্যমে কাজ করে। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে আতিক, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, শেয়ার ডান। ওকে, স্বপ্নপূর্ণ লক্ষ্য মিলন পলি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই টাইমে অনেক লোডিং হয়, গরিব মানুষ, কারেন্ট চলে যায়। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। রমজান মাসটা একটু অ্যাডজাস্ট করে নেন। বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র যোগ ও গুণের মাধ্যমে সমস্ত কাজ করা যায়। ঠিক আছে, এখানে যোগ বলতে কি বোঝানো হয়েছে আর গুণ বলতে কি বোঝানো হয়েছে, আপনাদের জন্য আমার গরিব মানুষের একটা গরিব কোশ্চেন। ঠিক আছে, এখানে যোগ বলতে কি বোঝানো হয়েছে আর গুণ বলতে কি বোঝানো হয়েছে, আমাকে একটু বুঝান। যোগ দিয়ে কি বুঝবো আর গুণ দিয়ে কি বুঝবো? দেখেন এটাও একটা অ্যালজেব্রা, কিন্তু এটা কিন্তু সাধারণ অ্যালজেব্রা নয়, এটা বুলিয়ান অ্যালজেব্রা। সাধারণ অ্যালজেব্রা হলে আমি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতাম। আমি বললামই যে এখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না, ঠিক আছে, কিন্তু এখানে যোগ আর গুণ ওনারা বলে দিছে। তাহলে এখানে যোগ আর গুণ দিয়ে কি বোঝানো হয়েছে, গুণ দিয়ে আমি কি বুঝবো আর যোগ দিয়ে কি বুঝবো, আপনাদের কাছে আমার কোশ্চেন। ওকে, তামান্না, বুলিয়ান অ্যালজেব্রা শর্ত লজিকের মাধ্যমে সমাধান করতে হবে। হ্যাঁ ভাইয়া, লজিকের মাধ্যমে সমাধান করে। জান্নাত, ক্লাস করানোর সময় স্যার ক্লাস করানোর সময় মনে থাকে, পরে কিছুই মনে থাকে না। ভাই পরে তো আপনাকে পড়তে হবে, না পড়লে মনে থাকবে কিভাবে? অবভিয়াসলি। অ্যান্ড এবং অর গেট, মিলন তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে প্লাস হচ্ছে অর গেট, আর এই যে গুণ হচ্ছে বা ইনটু হচ্ছে কি অ্যান্ড গেট, অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অর গেট। অর্থাৎ এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো অপারেশন হয় না। আপনি যদি চিন্তা করেন যে আমি এই যে এ যোগ এ ইজ ইকুয়াল টু এ লিখছি, হ্যাঁ হ্যাঁ ভাই দুইটা এর একটা এ বানাই দিল, এটা কেমনে করলো? যদি আমার এরকম ধরনের কোশ্চেন করেন, আমি আপনাকে আনসার দিতে পারবো না। কারণ এটার মূল কথাই হচ্ছে ভাই আপনি এখানে গণিত করতে পারবেন না, লজিক করতে পারবেন। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ইসরাফিল থ্যাংক ইউ। তানজিলা মুন্নি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। প্রিয়া চৌধুরী, অনগেট অরগেট থ্যাংক ইউ। নজরুল থ্যাংক ইউ। জাহান থ্যাংক ইউ। ওকে, তামান্না থ্যাংক ইউ। এরপরে ওকে ঠিক আছে ভাই, আপনারা বুঝতে পারছেন। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। দেখেন বুলিয়ান অ্যালজেব্রার কাহিনীটা কি, কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। দেখেন ভাই, এগুলো আমি এভাবে পয়েন্ট আউট করার কারণ কি, ঠিক আছে, আপনি যদি এমসিকিউ অনেকগুলা পড়তে হবে আপনাকে, এই যে দেখেন এই 5টা লাইন থেকে আপনাকে অনেকভাবে ঘুরে পেঁচা আপনাকে এমসিকিউ কোশ্চেন করতে পারে। বাট এই 5টা লাইন যদি আপনি এভাবে মনে রাখেন, আমি মনে করি যে আপনার এমসিকিউ 50টা পড়ার দরকার নাই, এই 5টা লাইন যথেষ্ট আপনার জন্য, গুড এনাফ। ঠিক আছে, আপনি অনেকগুলা জিনিসের করতে পারবেন, মানে মেমোরাইজ করতে পারবেন, সামারাইজ করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু, ঠিক আছে, বইয়ের ভিতরে কি ছিল, একটা গল্প আকারে ছিল, গল্প আকারে বোঝানো ছিল। গল্প আকানোর থেকে আপনাদের জন্য এভাবে সাজানো, যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা নয়। আমি চাই না যে আপনারা 500-600 এমসিকিউ মুখস্থ করেন, আমি চাই যে আপনি 100টা লাইন মনে রাখেন এবং জিনিসটা বুঝেন, তারপরে অটোমেটিকলি এমসিকিউর আনসার করেন। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? পিডিএফগুলো দিলে ভালো হতো। হ্যাঁ শাহ আলম ভাইয়া, পিডিএফগুলো তো দিয়ে দিই ভাইয়া।
আশেপাশের পাশের বাড়িতে বক্স বাজাচ্ছে, কিছু শোনা যাচ্ছে না ঠিক মতন। আহারে। মবিন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া তৃতীয় অধ্যায় কি করানো হয়ে গেছে? ভাই এটা তৃতীয় অধ্যায় রানিং ভাইয়া, কে বলছেন এটা? এটা তৃতীয় অধ্যায় রানিং। এ দেখেন বুলিয়ান, দেখেন এখানের ভিতরে বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান থিওরি, ঠিক আছে? বুলিয়ান থিওরির ভিতরে এই যে দেখেন প্রথমে কি বলা হয়েছে, প্রথমের ভিতরে বলা হয়েছে এই যে দেখেন, প্রথমে আমি যদি এই যে এই লাইনটা হিসাব করি, ঠিক আছে? প্রথমে বলা হয়েছে এ যোগ এ, ঠিক আছে? এখানের ভিতরে এ যোগ এ ইজ ইকুয়াল টু কি দেওয়া হয়েছে? এ দেওয়া হয়েছে। তাহলে আমি প্রথমটা নিয়ে আজকে কাজ করি, বাইরের কথাটা বুঝেন। আমি প্রথমটা নিয়ে আজকে কাজ করি। ওকে ঠিক আছে ভাই, বোম মারা উড়াই দেন পাশের বাড়িকে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানের ভিতরে আমি বলছি এ যোগ 1, তার মানে হচ্ছে আপনি আবার এরকম ভাবে চিন্তা করেন না, তার মানে হচ্ছে এখানে একটা এ। ব্যাপারটা কিন্তু এরকম না, বাইরের কথাটা কি বুঝছেন? ব্যাপারটা কিন্তু এখানে একটা এ, ব্যাপারটা এরকম মোটেও না, বাইরের কথাটা বুঝেন। তার মানে আমি যদি এর মান 1 দেই, ঠিক আছে, এর মান 1 দেই, তাহলে এটার মানটা কি হইতেছে? যে দেখেন এর মান 1 দিল, এটার মান 1 হইতেছে, কারণ এই যে এটা হচ্ছে অর গেট। অর গেটের ক্ষেত্রে যদি আমি এখানে 1 দিই, তারপরেও কি হবে? এটার মান 1, অর্থাৎ দুইটার মান 1 হওয়া মানেও হচ্ছে কি? এটা 1। আর অর গেট কাকে বলে? অর গেট হচ্ছে যে কোনো একটা সত্য হওয়া মানে এটা সত্য, বাইরের কথাটা কি বুঝছেন? অর গেট মানে হচ্ছে কি যে কোনো একটা সত্য হওয়া মানে এটা সত্য। কথাটা কি বুঝে আছে? কাউসার আহমেদ আসসালামু আলাইকুম ভাইয়া। জাহিদ থ্যাংক ইউ। ওকে, এইখান দিয়ে একটা এমসিকিউ মাস্ট। হ্যাঁ ভাইয়া, এখান থেকে এমসিকিউ থাকে জাহিদ হোসেন চৌধুরী, এই জন্যই ভাই এটা এইভাবে পড়াইছি ভাই, ঠিক আছে? কারণ আমি চাই না যে আপনারা এমসিকিউর জন্য অত স্ট্রাগল করেন। আমি চাই যে এমসিকিউ আপনারা শুধু আমার গল্প থেকে এমসিকিউ সলভ করেন। আমি যে আপনাদের সাথে এতটুকু ভাই বিশ্বাস করেন ভাইয়ের উপর, ভাই আজারে কোনো গল্প করি না ভাই। যখন যে রিলেটেড যে টপিকটা থাকে ওইটার উপর যখন কথাগুলো বলি, ওইগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনার এমসিকিউর জন্য বেনিফিটেড হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, শোরে দ্বারা স্ক্রিনশট নেবো। হ্যাঁ ভাইয়া স্ক্রিনশট নিয়ে নাও, সমস্যা নেই। আর এগুলো তো পেয়ে যাবে, স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। তারপর দেখেন এখানের ভিতরে এই যে দেখেন এটা, এখন এই যে এটা এরকম ভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনি যদি মনে করেন এটা কি গেট, এটা হচ্ছে এন গেট, ঠিক আছে? এন গেটের ক্ষেত্রে এই যে দেখেন এটা হচ্ছে এন গেট, এটা হচ্ছে সরি এ এন্ড ডি এন্ড, এটা হচ্ছে এন গেট। এন গেটের ক্ষেত্রে ব্যাপারটা হয় এরকম, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? আবার যদি আপনি যোগের মাধ্যমে চিন্তা করেন, এই যে এই জিনিসগুলা সরলীকরণের ক্ষেত্রে, এই যে এই জিনিসগুলা এখানের ভিতরে ফার্স্ট ওয়ান, এই যে এটাকে আমি ফার্স্ট ওয়ান বললাম, আমি আপনাদেরকে 6টা দাগাই দেব। এখানের ভিতরে 6টা থেকে বেশি আছে, বা 15টার ভিতরে আছে, 15টার মতন আছে, আমি বা 11টার মতন আছে। আমি জাস্ট 6টা আপনাদেরকে বলবো, এই 6টা বা 6টা প্যাটার্ন, এই জায়গাগুলো খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন। 6টা টাইপ, এই 6টা টাইপ যদি মনে রাখেন, বুলিয়ান বা সরলীকরণে আপনি কখনো কোনো প্রবলেমই ফেস করবেন না। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? সরলীকরণ মায়েশা জি ভাইয়া, এগুলো তো সূত্র ভাই, এগুলো সূত্র এভাবে না, জাস্ট আপনি মনে রাখেন এই যে যদি এটা এ হয়, এটা এটা কি হবে? 1 হবে, সরি এই যে দেখেন এটার যদি আমি যদি এই যে এটার ব্যাখ্যাটা দেই, আমি আবার একটু স্লোলি যাচ্ছি, জায়গা একটু মাপ চাই, ক্ষমা চাচ্ছি। এটার মান হচ্ছে 1। এটার মান কেন 1? দেখেন এটার মানটা এর উপর নির্ভর করে না। অর গেট মানে কি ভাই? অর গেট বলছিলাম এই যে বাইরে, এটা হচ্ছে বাইরের শ্বশুর বাড়ি, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমি দাঁড়ায় আছি। আপনাদেরকে যদি আগের কথাগুলো একটু মনে করে দিই, আমার এই যে এখানে একটা গেট আছে, এই দেখেন এই একটা গেট বলতে এখানে এ গেট, এখানে হচ্ছে বি গেট, এটা হচ্ছে 2 নাম্বার গেট। 2 নাম্বার গেটটা আমার অলরেডি খোলা, 2 নাম্বার গেটটা আমার অলরেডি খোলা। যদি আমার 1 নাম্বার গেটটা আমার বন্ধ থাকে, তারপরেও আমি যাইতে পারবো, ঠিক আছে? যদি 1 নাম্বার গেটটা আমার খোলা থাকে, তারপরেও আমি যাইতে পারবো, বাইরের কথাটা বুঝছেন? আর 2টা গেটে অফ থাকবে, এরকম কোনো সিচুয়েশন হবে না। সুতরাং এর মান 0 হোক বা 1 হোক, এই যে এই দিকের আনসারটা সবসময় কি হইতেছে? 1 হইতেছে। এর কারণে এই যে a + 1 = 1, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ এটা ম্যাথমেটিক্যাল কোনো টার্ম না, এটা ম্যাথমেটিক্যাল কি কোনো টার্ম না, বাইরের কথাটা বুঝেন? দেখেন এটা কোনো ম্যাথমেটিক্যালি কি না, টার্ম না। ওকে দেখেন, তারপরে এই যে এখানের ভিতরে যদি আমি এই যে এখানের ভিতরে এটা খেয়াল করাই আপনাদেরকে, যদি এই যে এই জায়গাটার ভিতরে যদি আপনারা খেয়াল করেন, তাহলে এই যে এখানের ভিতরে কি হচ্ছে? a × 1 = কি হয়? আপনাদের a হয়। তার মানে এই যে এইটার মান যদি 0 হয়,
ঠিক আছে, তাহলে এই যে ধরেন এটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে কি দুইটাই সত্য হবে। এই যে অ্যান্ড গেটের ক্ষেত্রে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার শ্বশুর বাড়িটা এখানে, গেট নাম্বার 1, এই যে গেট নাম্বার 2, ভাইয়ের কথাটা বুঝেন, গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 2। হ্যাঁ, আবারও শ্বশুর বাড়ি যাইতেছেন। হ্যাঁ ভাই, আমি কি করব ভাইয়া? আগের পেজে একটু অ্যাসেস নিলাম। তামার না ভাইয়া, স্লাইডটা তো দিয়ে দিব, অ্যাসেস নেওয়ার দরকার নাই ভাই, অ্যাসেস নেওয়ার দরকার নাই। জাহিদ হোসেন চৌধুরী ভাইয়া, তুমি কি বুঝতে পারছো যে এটা কিভাবে হয়েছে? জাহিদ হোসেন চৌধুরী, তুমি কি তোমার আনসার পাইছো ভাইয়া? ভাইয়া আমি ক্লাস করি না, আজকে হঠাৎ ক্লাসে আসলাম। সাগর, সমস্যা নাই, তুমি এখান থেকে কন্টিনিউ করো, আশা করি যে ভাইয়া তোমাকে বোরিং করবো না। তারপর দেখেন এন গেট মানে কি, এই যে এ এবং বি, এখন এখানের ভিতরে বলছে এই যে 1, এর মানে 2 নাম্বার গেটটা আমার অলরেডি খোলা আছে। ধরেন আমার প্রথম গেটটা বন্ধ, আমি কি যাইতে পারবো? আমি যাইতে পারবো না। ধরেন আমার প্রথম গেটটা খোলা, দ্বিতীয় গেটটা তো অলরেডি খোলা, সুতরাং আমি যাইতে পারবো। সুতরাং আমি যাইতে পারবো কি পারবো না এটা নির্ভর করতেছে এর উপরে। আমার কথাটা কি বুঝছেন? এর মান যদি 0 হয় তাহলে আমি যাইতে পারবো না, এর মান যদি 1 হয় তাহলে আমি যাইতে পারবো। এটা থেকে আমি সিদ্ধান্ত নিতে যাইতেছি এর মানের উপরে এই যে এটার মান নির্ভর করে। সুতরাং এখানে হচ্ছে এ যদি 0 হয় তাহলে এখানে হবে 0, এ যদি 1 হয় তাহলে এখানে হবে 1। সুতরাং এটার মানটা কি হবে? এটা নির্ভর করতেছে এর উপরে। এই যে দেখেন, প্রথমটা কি বুঝতে পারছেন? প্রথমটা কি বুঝা ডান কিনা আমাকে একটু জানান। প্রথমটা বুঝা ডান কিনা আমাকে একটু জানান। প্রথমটা বুঝা ডান কিনা আমাকে একটু জানান। 100% বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাইয়া, প্রথমটা বুঝা ডান কিনা আমাকে একটু জানান। যদি প্রথমটা বুঝা ডান হয়ে থাকে লেখেন যে প্রথমটা ডান। প্রথমটা ডান কিনা ভাই আমাকে একটু বুঝান, প্রথমটা ডান কিনা। ওকে, মাত্র এত টাকায় গুচ্ছ এক্সাম বেচ। ওকে সাদিয়া, জি স্যার। আচ্ছা, যদি প্রথমটা বুঝে ডান হয়ে থাকে তাহলে আমি দ্বিতীয়টা দেখি। আমার দ্বিতীয়টার ভিতরে কি আছে? দ্বিতীয়টার ভিতরে আছে এ, এই যে এটার ভিতরে কি আছে? তারপরে এ, এখানে দেখেন। তার মানে এই যে এটার ভিতরে আমাকে বললো যে আমার বি এর মানটা হচ্ছে 0। এই যে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, বি এর মানটা 0। এখন বি এর মান যদি 0 হয়, ধরেন এই যে বি এর মানটা 0, এখন এ এর মানটা যদি 0 হয় তাহলে আমি যেতে পারবো না, যেতে পারবো না। আমার কথাটাই বুঝছেন? এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার শ্বশুর বাড়িতে যাব, এই যে বি এর মান অলরেডি 0, এর মানে আমি এদিক দিয়ে যাইতে পারবো না। এর মানও যদি 0 হয় আমি ওই দিক দিয়েও যাইতে পারবো না, সুতরাং আমি শ্বশুর বাড়িতে যাইতে পারবো না। এখন যদি আবার এখানের ভিতরে দেখেন বি এর মানটা 0 কিন্তু এ এর মানটা 1, তার মানে আমি এই যে বি বন্ধ থাকলে কি হয়েছে, আমি এ দিয়ে চলে যাব, সুতরাং আমি যাইতে পারবো। সুতরাং এই যে এই দিকের মানটাও নির্ভর করে কার উপর? এর মানের উপর। এর মান যদি 1 হয়, 0 হয় তাহলে এদিকেও 0, এর মান যদি 1 হয় তাহলে এদিকে 1। সুতরাং এই যে এই ফর্মুলাটা নির্ভর করে হচ্ছে এই যে এ এর উপর। সুতরাং এটা হচ্ছে a + 0 = a। এটা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানান। দ্বিতীয়টা বুঝতে পারছেন কিনা জানান আমাকে। আমি শ্বশুর বাড়ি যাব। হ্যাঁ শারমিন, আপনি যাইতে পারবেন। ভাইয়া আমাদের দিকে একটু বৃষ্টি হচ্ছে। ও তাহলে তো ভাই ভালো, রহমতের বৃষ্টি ভাইয়া। হানিফ, বুঝতে পারছি না। ওকে হানিফ ভাইয়া, আমাকে কোশ্চেন করবা ভাইয়া, যেখানে বুঝতে না পারো ওই জায়গার ভিতরে কোশ্চেন করবা, ঠিক আছে? আজকে অনেক লেট হয়ে গেল, সমস্যা নাই। আচ্ছা, আমি কি পিছিয়ে আছি? কমেন্টে তো পিছিয়ে থাকার কথা না। ওকে, অল ক্লিয়ার ভাইয়া। ওকে ঠিক আছে, দেখেন তার মানে এই যে এটা আমার বুঝলাম। তাহলে এই যে আমি এটা শূন্য হয় কিভাবে আমি একটু দেখি। এটা যদি শূন্য হয় তার মানে এই যে এই অংশটা, তার মানে এর যে বি এর মানটা আমার সবসময় 0 আর এর মানটা যদি 1 হয়, ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে এদিকে কি হবে? 0 হবে। তারপরে এর মানটা যদি 0 হয়, বি এর মান তো অলরেডি 0, সুতরাং এটার মধ্যেও কি হবে? 0 হবে। এর মানে এটা সামনে যাইতেই পারবে না, কারণ এন গেটের মধ্যে কি, এন গেটের মধ্যে হচ্ছে দুইটাই সত্য হতে হবে, দুইটাই ট্রু হতে হবে, TRUE ট্রু, দুইটাই ট্রু হতে হবে। আর অর গেটের মানে কি? অর গেটের মানে হচ্ছে জাস্ট একটা ট্রু হইতে হবে, একটা ট্রু হইলে আনসার ট্রু হবে। অর গেটের মধ্যে দুইটাই ট্রু হতে হবে, যদি তিনটা থাকে তিনটাই ট্রু হতে হবে, যতগুলা থাকে ততগুলা ট্রু হইতে হবে। আর অর গেটের মধ্যে জাস্ট একটা ট্রু হইলে এটা ট্রু। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? যদি এতটুকু বুঝে থাকেন তাহলে লেখেন যে প্রথম এবং দ্বিতীয়টা ডান, প্রথম এবং দ্বিতীয়টা ডান। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে লেখেন যে প্রথম এবং দ্বিতীয়টা ডান। বাইরের কথাটা বুঝছেন? প্রথম এবং দ্বিতীয়টা ডান, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে লেখেন যে প্রথম এবং দ্বিতীয়টা ডান। আজকে ওকে।
ওকে ঠিক আছে, তাহলে এই যে এই দুইটা আমার আজকে ডান হয়ে গেল। এখন দেখি আমার তৃতীয়টার ভিতরে আমার কি বলছে, তৃতীয়টার ভিতরে আমার কাহিনীটা কি হয় একটু দেখি আমি। তৃতীয়টার ভিতরে আমার কি বলছে দেখেন এবার এখন তৃতীয়টার ভিতরে এই যে এটা হচ্ছে বার, এই যে এখানে এ আর এখানে হচ্ছে এ বার, এ বার, ঠিক আছে এবার। আর তাহলে এটার মানটা হবে 1। এখন এটার মানটা 1 কিভাবে হয় আমার কথাটা বুঝেন, এটার মানটা 1 কিভাবে হয়। আর এদিকে হচ্ছে এ বার, ঠিক আছে এ আর ইন্টু এ বার, এটার মানটা হয় 0। এখন আমরা দেখি। সাদিয়া আসসালামু আলাইকুম ভাইয়া প্রথমটা বুঝতে পারি নাই। আচ্ছা হানিফ ভাইয়া তোমাকে আবার বুঝে দিচ্ছি, সমস্যা নাই, প্যারা নাই, 1 2 ডান, ঠিক আছে অনেক দিন পর। সাদিয়া তাবাচ্চম সমস্যা নাই, প্যারা নাই ভাইয়া। লুনা 2টা ডান, সরি লিনা, ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া। এখন দেখেন তৃতীয়টা, এখন এই যে এটা মানে কি ইনভার্স বা কমপ্লিমেন্ট, ইনভার্স বা কমপ্লিমেন্ট হলে কি হবে, ইনভার্স বা কমপ্লিমেন্ট হলে এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1। আমার কথাটা বুঝছেন? তাইলে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা সত্য হইলেই তো এটা ট্রু, আমার কথা বুঝছেন। আবার এটা যদি 1 হয় তারপরে এটা হবে 0, কারণ বিপরীত হবে। তার মানে এই যে এখানের ভিতরে যাই হোক না কেন, আমি কি বলছি যে কোনো একটা ট্রু হইলেই ট্রু। সুতরাং যেই ইনভার্স মানে হচ্ছে একটা তো 1 হয়েই যাবে, একটা তো কি 1 হয়ে যাবে, আর একটা 1 হইলেই তো এটার মান 1 হয়ে যাবে। সুতরাং এই যে এটার মান 1, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এখন দ্বিতীয়টার ভিতরে আসেন, এটাও তো সেম, যদি আমি এটার মান 1 দিই এটার মান 0। আর 2 এর ক্ষেত্রে কি যে কোনো দুইটাই ট্রু হতে হবে, আর না হলে কি 0। এই যে দেখেন দুইটা কি ট্রু হয়েছে না, একটা ট্রু একটা ফলস। এই যে এখানের ভিতরে 0 দিলাম, এখানের ভিতরে 1 দিলাম, আমি যাই দিই না কেন এখানের ভিতরে কি হবে 0 আসবে। সুতরাং এই যে এটা অ্যান্ডের ক্ষেত্রে এই যে এরকম আসবে। যদি এটা বুঝে থাকেন তাহলে লেখেন যে 3 ডান 3 ডান, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে লেখেন যে ভাইয়া 3 ডান। ভাইয়া আপনার বাসায় কি ওয়াইফাই? হ্যাঁ ভাইয়া আমার বাসায় ওয়াইফাই আছে ভাইয়া। হ্যাঁ 3 ডান ভাইয়া, আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা আমিনুল ভাইয়া নাইম সমস্যা নাই, প্যারা নাই ভাইয়া, তুমি এখান থেকে বোঝার ট্রাই করো, ঠিক আছে। জাস্ট একটা বুঝলেই তুমি এই যে এই 4টা বুঝে যাবা, একটা বুঝলেই 4টা বুঝে যাবা। এখন এই যে এটা বুঝানো 3টা এটা শেষ হয়েছে, এখন চতুর্থটার ভিতরে আসো। এখন এ প্লাস এ, ঠিক আছে এ প্লাস এ, এটার মানে কি? এ প্লাস এ মানে হচ্ছে এ প্লাস এ মানে হচ্ছে এ, আর এদিকে হচ্ছে এ ইন্টু এ মানে কি আমার কথা বুঝো। তার মানে এটার মান যদি 1 হয় এটার মান 1, সুতরাং দুইটার মান যেহেতু 1 সুতরাং এটার মান হবে 1 কেন? কারণ আপনি চাইলে এদিক দিয়েও যাইতে পারবেন, চাইলে এদিক দিয়েও যাইতে পারবেন, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? তার মানে এটার মান 1, যদি দুইটাই 0 হয় তাহলে এটার মান 0, সুতরাং এর মান যা হবে অ্যান্সারও কি হবে তাই হবে। সুতরাং এটাকে আমি বলতেছি কি এ। এখন দেখেন এখানের ভিতরে এই যে এটা এবং এটা এবং এটা যদি দুইটাই সত্য হয় তার মানে এটা সত্য, যদি দুইটাই ফলস হয় তার মানে এটা ফলস। সুতরাং এইটার ক্ষেত্রেও এটা, সুতরাং এ এবং এই যে এটার ক্ষেত্রে এটা অরের ক্ষেত্রে যা, এটা অ্যান্ডের ক্ষেত্রে তা সেম। যদি বুঝে থাকেন তাহলে লেখেন যে ফার্স্ট স্টেপ ডান, এটা হচ্ছে প্রথম ধাপ, বুলিয়ান অ্যালজেব্রার প্রথম ধাপ। প্রথম ধাপটা বুঝতে পারছেন কিনা লেখেন আমাকে, ঠিক আছে। দেখেন ভাই প্রথম ধাপটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাও, একটু প্লিজ কাইন্ডলি একটু জানাও, লেখো যে ফার্স্ট স্টেপ ডান। আপনাদের সবার কমেন্ট আমি প্রত্যাশা করতেছি। আচ্ছা জানাত্রী তো আরেকটু বুঝানো, হ্যাঁ ভাইয়া তোমাকে আরেকটু বুঝাইতেছি, প্যারা নাই। আমি বলি যারা প্রথম ক্লাসগুলো করো নাই তাদের কাছে হয়তো বা একটু টাফ লাগতেছে, বা টাফ লাগলেও জাস্ট যখন না বুঝো একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো, আশা করি যে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। 3 নাম্বারটা 3 আর 1 আরেকবার, আচ্ছা 3 আর 1 আরেকবার। এই যে দেখেন 3এরটা কি আছে ভাই, 3এরটা আছে এই যে এ প্লাস এই যে এ বার, এর মানে আমার এই যে এটা হচ্ছে অ্যান্ড গেট না সরি অর গেটের ক্ষেত্রে কি যে কোনো যদি একটা 1 হয় তাহলে এটার আনসার 1 হয়ে যাবে। অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলে এটার আনসার কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এখন এই যে এইটার মান যদি 1 হয় তাহলে এ বার মানে হচ্ছে বিপরীত, এই যে এটাকে বলা হয় ইনভার্স মানে বিপরীত মানে এই যে এটা যদি এ 0 হয় এটা হবে 1, ঠিক আছে। এটা যদি 0 হয় সরি এটা যদি 1 হয় এটা হবে 0, এটা যদি 0 হয় এটা হবে 1, বাইরের কথাটা কি বুঝতে পারছেন? একদম বিপরীত হয়ে যাবে।
পানির মতন বুঝে দিলেন স্যার। হ্যাঁ আতিক, থ্যাংক ইউ। ফার্স্ট স্টেপ ডান। ওকে ওকে, যারা বুঝেন নাই তারা একটু দেখেন। তার মানে এই যে এটা বিপরীত, আর এই যে দেখেন এটার ভিতরে একটা 1 আছে, এটার ভিতরে একটা 1 আছে, সুতরাং এটার মান 1, আর এটার মান 1 মানে হচ্ছে এটার মান, এই যে দেখেন এটার মান কি, এই যে এখানের ভিতরে এটার মান 1 চলে আসছে। এখন এই যে এটা এন্ডের ক্ষেত্রে কি হবে, এই যে এন্ডের ক্ষেত্রে হচ্ছে সেম কাহিনী, এই যে সরি এন্ডের ক্ষেত্রে হচ্ছে এটা বিপরীত হয়ে যাবে। এন্ডের ক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে বিপরীত হয়ে যাবে। তার মানে এন্ডের ক্ষেত্রে দুইটাই সত্য হবে, এটার ভিতরে একটা সত্য হতে হবে, এটা হচ্ছে এন্ড, এ এন্ড ডি এন্ড। আর এন্ডের ক্ষেত্রে দুইটাই সত্য হতে হবে, তাইলে ট্রু হবে। এই যে 1 মানে হচ্ছে ট্রু আর 0 মানে হচ্ছে ফলস, এই জিনিসটা মাথায় রাখবেন। 1 মানে হচ্ছে 0 মানে ট্রু, আর 0 মানে হচ্ছে ফলস। এখন ধরেন এটা আমি 0 দিলাম, এটা আমি 1 দিলাম, ঠিক আছে? তার মানে এটা কি দুইটাই সত্য হয়েছে? না, দুইটাই সত্য হয় নাই, কারণ 0 মানে তো ফলস, 1 মানে ট্রু, সুতরাং এটা 0। এই যে এটার ভিতরে 1 দিলাম, এটার ভিতরে 0 দিলাম, তার মানে কি দুইটা সত্য হয়েছে? না, দুইটা সত্য নাই, সুতরাং এটা 0। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, এক কোথা থেকে আসলো? এই যে প্রথমটার ভিতরে। হানিফ তুমি কোনটা বুঝাইতে চাইতেছো ভাইয়া? বুঝে নেই কোশ্চেনটা, আবার একটু বলবা কোনটার এক কোথা থেকে আসলো ভাইয়া? এক মানে হচ্ছে এখানে ট্রু, এখানে এক বলতে এক না, ভাইয়ের কথাটা কি বুঝছো? এক মানে হচ্ছে ট্রু, এটা সত্য কি না, ভাইয়ের কথাটা বুঝছো? 1 মানে হচ্ছে এখানে ট্রু, এখানে ভাই 1 2 3 4 এর হিসাব নাই, আমি প্রথমেই বলছি এটা বুলিয়ান অ্যালজেব্রা। এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে যাবেন না, যোগ বিয়োগ করতে আসবেন না, এখানে লজিক দিয়ে কাজ করে। কারণ বুলিয়ান অ্যালজেব্রার মূল থিওরিটাই কি? বুলিয়ান অ্যালজেব্রার মূল থিওরিটাই হচ্ছে লজিককে গণিতে রূপান্তর। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ জাহিদ, থ্যাংক ইউ ভাইয়া। নাফিসা, থ্যাংক ইউ। ওকে, অর গেট কিভাবে বুঝবো? যদি যোগ থাকে, যদি যোগ থাকে তাহলে এটা অর গেট, যদি পয়েন্ট থাকে তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট। ভাইয়ের কথাটা কি বুঝছেন? 3-এর 1 কোথা থেকে আসলো? এই যে এই 1 কোথা থেকে আসলো? 1 হচ্ছে ভাই এটা তো, এটা ট্রু, এটা বুঝাচ্ছে যে এটা ট্রু, ঠিক আছে? এটা হচ্ছে ট্রু মানে সত্য হয়েছে, ঠিক আছে? এটার মানে হচ্ছে 1 দিয়ে বুঝাচ্ছে এটা ফল, মানে এটা সব সময় সত্য হবে। যদি এরকম একটা ফিগার থাকে, এটার মানটা সব সময় সত্য হবে, মানে এটার মানটা মিথ্যা হওয়ার কোনো ওয়ে নাই, এটার মানটা সব সময় সত্য। 1 বলতে ট্রু, মানে এটা ট্রু। বের কথাটা বুঝছেন? 1 বলতে হচ্ছে ট্রু আর 0 বলতে হচ্ছে ফলস। এটার মানে হচ্ছে এর মান যাই হোক না কেন এবং এটার মান যাই হোক না কেন এটা সবসময় মিথ্যা হবে, আর এটার বলতে হচ্ছে যে এ এবং এ বারের মান যাই হোক না কেন এটা সবসময় সত্য হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, ফার্স্ট স্টেপ ডান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সঞ্জিদা, এন্ড আর কোথায় যেতে হবে? ওকে, বুঝছি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে বারমাত। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই। একটু এখানে দেখেন তাহলে, এখানে সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য আমরা একটু দেখি। আমি দেখি এখানে ভাই যেই প্রথম দিকের যেই কিছু উপপাদ্যগুলো আছে, বুলিয়ান উপপাদ্য, তারপর হচ্ছে এটা ওনার নামটা নাকি, এই নামও তো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ডি মর্গান, সরি, এই যে ডি মর্গান উপপাদ্য, এই জিনিসগুলো হচ্ছে না আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে, বা বুঝতে হবে। মানে মনে রাখা বলতে আমি আপনাদেরকে অন্য টিচারের মতন বলতে পারতাম, এই মুহূর্তে এসা এগুলো বোঝার দরকার নাই, আপনি সরাসরি মুখস্থ করে নিয়েন যে এর সাথে এ গুণ হইলে এ হয়, এর ফলে 0-র সাথে যাই গুণ হবে 0 হয়। আমি আপনাদেরকে এরকমভাবে বুঝাইতে পারতাম, কিন্তু এরকমভাবে আমি আপনাদেরকে কেন বুঝাবো? কারণ এটা লজিকই তো এরকম না। এখানে বলাই হয়েছে আপনি যোগও করতে পারবেন না, বিয়োগও করতে পারবেন না। এখানে যোগ বলতে অর বোঝায়, গুণ বলতে মানে গুণ বলতে কি বোঝায়? অ্যান বোঝায়। আমার কথা ঠিক বুঝছেন? সুতরাং আমি আপনাকে ওইরকম ভাবে বুঝাইতে পারি না। স্যার গেট পড়াইছেন? হ্যাঁ সাগর ভাইয়া, গেট পড়ানো হয়েছে, গেটের পরেই এখানে আসছি। হ্যাঁ ভাইয়া, গেটের ভিডিওগুলো একটু দেখে নেন, ডি মর্গান, ঠিক আছে? আজ প্রথম ক্লাস, তাই একটু বুঝতে কষ্ট হচ্ছে, সমস্যা নাই, ঠিক আছে? যাদের প্রথম ক্লাস তারা একদম আমি রিকোয়েস্ট করব যে আপনি ক্লাসটা করেন, আপনার কোনো সমস্যা হবে না। এই যে এইগুলো বুঝা নিয়ে প্যারা নেবেন না, এগুলো আসে আপনার এরকম মানে বুঝতে হয় না, মুখস্থ করতে না, জাস্ট দেখে রাখেন এগুলো কি। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব এর আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা একটু দেখবেন। বাইরের কথাটাই বুঝছেন? ওকে, গেট অনুযায়ী চলবে। হ্যাঁ জাহিদ, গেট অনুযায়ী চলবে। স্যার বাফার গেট কি পড়ানো হয়েছে? স্যার বাফার, আচ্ছা ভাইয়া বাফার গেট পড়ানো হবে, ওইগুলো নিয়ে প্যারা নেবেন না। ওকে জিম, ওকে সমস্যা নেই ভাই। দেখেন এখানে দেখেন সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য এখানে বলতে কি বোঝানো হয়েছে দেখেন।
এখানে সহায়ক উপপাদ্যের ভিতরে এই যে এখানের ভিতরে এ প্লাস এ বি, ঠিক আছে, এ বি, এ প্লাস এ বি, যদি এখানে এ প্লাস এ বি থাকে, বাইরের কথাটা বুঝেন, এখানে যদি এ প্লাস এ বি এই যে এরকম ভাবে থাকে, আমার কথাটা কি বুঝছেন, এ প্লাস এ বি যদি এরকম ভাবে থাকে, এটাকে আপনি ডাইরেক্টলি এই যে এরকম ভাবে লিখতে পারেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার সহায়ক উপপাদ্য, এই উপপাদ্যটা আপনাকে সহায়ক করবে, এই ধরনের উপপাদ্য আপনার সরলীকরণ করতে বা ইকুয়েশন মিলাইতে। সরলীকরণ মানে হচ্ছে আপনার বড় একটা আপনাকে সমস্যা দিয়ে দেবে, ওই সমস্যাটাকে এটার সর্বোচ্চ সহজ সমাধান দিতে হবে। সরলীকরণ মানে সরল করা, মানে আপনাকে বড় একটা সমস্যা দিয়ে দিবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সমস্যা দিয়ে দিবে। আপনারা দেখবেন আপনারা যখন নবম দশম শ্রেণীতে বা 9 10-এ বা 6 7 8-এ আপনি সরল করছেন, সরল বলতে ওইখানের ভিতরে দেখতেন অঙ্কটার নাম সরল, আপনি ধরেন বা আপনার 5 6-এ, আমি কোন ক্লাসে আমার সঠিক মনে নাই, ঠিক আছে, আপনি যখন আপনাকে প্রথমে যোগ শেখানো হয়েছে, বিয়োগ শেখানো হয়েছে, গুণ শেখানো হয়েছে, ভাগ শেখানো হয়েছে, তারপর লসাগু শেখানো হয়েছে, তারপর গসাগু শেখানো হয়েছে, তারপর একটা জিনিস খেয়াল করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ এই সব কিছু মিলে একটা অঙ্ক দিত, ওই অঙ্কটার নাম ছিল যে সরল। আমার কথাটা বুঝছেন? এখন ওই সময় আমি অনেক ছোট ছিলাম, অবুঝ ছিলাম, ঠিক আছে, নাদান বাচ্চা ছিলাম, তখন আমি বুঝলাম শালা আমার এনের ভিতরে সবগুলা করতে দিছে, এতগুলা করার পরেও এটার নাম সরল, এটা কিভাবে সম্ভব? শুধু যোগ দিত ওইটা আমি করতাম, ওইটা সরল, শুধু গুণ দিত ওইটা আমি করতাম, ওইটা সরল, কিন্তু আমাকে যোগ বিয়োগ গুণ বা সব কিছু একসাথে মিক্স করে দেওয়ার পরে আমরা বলতেছে যে এটা সরল। এটা কোন ধরনের বিচার ভাই? আমার কথাটা বুঝছেন? সুতরাং বড় একটা দেখেন ওই সরলটা বা এতগুলো সমস্যাটাকে আস্তে আস্তে করতে করতে দেখবেন আপনি সর্বশেষ একটা মাত্র বা শুধুমাত্র ছোট একটা নাম্বার পাইতেন। আমার কথাটা বুঝছেন? অর্থাৎ এই বিশাল জিনিসটাকে আস্তে আস্তে ছোট বা মিনিমাইজ করতে করতে ছোট একটা পয়েন্ট পাইতেন, আর এইটাকে বলতেছে যে আমরা সরলীকরণ বা সরলের উপাদান। এই যে এইটার ভিতরেও, ঠিক আছে, এইটার ভিতরেও জটিল অঙ্কের নাম দিছে সরল। হ্যাঁ মুন্না জি ভাই, জটিল অঙ্কের নাম দিছে সরল। কিভাবে হবে ভাই? ওকে, ঘষাঘষি। এখন দেখেন এখানের ভিতরে দেখেন ভাই, এই যে এইগুলোর ভিতরেও সরলীকরণ বলতে বোঝানো হয়েছে যে আপনাকে বড় একটা সমস্যা দিয়ে দিবে, এটার একদম সবচেয়ে ছোট একটা ফরম্যাটে আপনার তৈরি করে দিতে হবে। বের কথা বলছেন? অর্থাৎ আপনাকে মিনিমাইজ করে আনতে হবে, মিনিমাইজ করে একদম ছোট করে দিতে হবে, একদম সরল একটা ফরম্যাটে আপনাকে নিয়ে আসতে হবে। বের কথা বলছেন? হ্যাঁ ভাই, ইয়েস ভাইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। ফুল অ্যাডার, হ্যাঁ ভাই, ফুল অ্যাডার হাফ অ্যাডার ভাই করাবো ভাই, ওইটা নিয়ে প্যারা নেন না। বের কথাটা বুঝছেন? এখন দেখেন, এখন এই যে এটাকে এভাবে কিভাবে লেখলো, বের কথাটা বুঝেন, এটাকে এইভাবে কিভাবে লেখলো, অর্থাৎ এই যে দেখেন আমি এখানে এ এবং বি, এই যে এই দুইটার ভিতরে আপনি যাই হোক না কেন বি এর মানটা প্রাধান্য পাবে বা এটা গুণ আকারে লেখা যাবে। এই কারণে এই জিনিসটা কি এই যে এরকমভাবে হয়ে যায়, অর্থাৎ এটা আপনাকে ছোট একটা ফরম্যাটে নিয়ে আসছে, আপনি এই ফরম্যাটে লিখতে পারবেন। ভাইয়ের কথা কি বুঝতে পারছেন? ভাইয়া 5 চ্যাপ্টার করাবেন না ভাইয়া, 5 চ্যাপ্টার করানো হয়েছে, হাফ অ্যাডার ফুল অ্যাডার করানো হবে ভাইয়া, ওইটা নিয়ে প্যারা নেবেন না। ভাইয়ের কথাটা বুঝেন? এখন যদি এই যে এইটার ভিতরে আমি যদি এইটা কমন নিই, কমন নেওয়া মানে কি দেখেন, এটা কিভাবে এটা আসলো আপনাদের এখন কোশ্চেনে, এটা জাতীয় কোশ্চেনে পরিণত হয়েছে। এখানে 3টা রাশি আসলো, আপনি 2টা কিভাবে নিয়ে আসলেন? এটা কি জাতির সাথে অন্যায় করা না? আচ্ছা দেখি আমি কিভাবে আসে। যদি এই 2টা থেকে এ কমন নেই তাহলে এখানে আসে 1, আর এদিক থেকে এ চলে আসছে, সুতরাং এখানে হচ্ছে বি। এর মানে 1-এর সাথে আমি বি কি করব? যোগ করব। যোগ করা মানে কি এখানে অর গেট। আমার কথাটা বুঝেন? তার মানে এই যে দেখেন এই যে এই জায়গাটার ভিতরে, ঠিক আছে, এই জায়গাটার ভিতরে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই জায়গাটার ভিতরে কি 1 না? এই যে 1 মানে কি ভাই ট্রু না? আমার কথাটা বুঝেন? এই জায়গাটার ভিতরে কি 1 না? এই যে কোনো একটা রাশির সাথে কোনো একটা সংখ্যার যোগ হয়েছে, অর্থাৎ 1-এর সাথে যদি কোনো কিছু যোগ হয় তাহলে ওই রাশিটা বা অর হয়, তাহলে আপনি ওই রাশিটাকে লিখে দিতে পারেন। বাইরের কথাটা কি বুঝছেন? তাহলে আপনি কি ওই সরি তাহলে আপনি ওই রাশিটা কি করতে পারেন? রাইখা দিতে পারেন। এটা হচ্ছে অ্যান্ড গেট। ও সরি, এটা কি অ্যান্ড গেটে পরিণত হয়েছে? অ্যান্ড গেট তো না, অনগেট, অরগেট হবে। হ্যাঁ ভাইয়া, এটা অরগেট হবে। ওকে দাদা, আচ্ছা এটা কিভাবে, যদি 2টা এ হয় না,
আচ্ছা এটা মনে হয় এটা কমন নেওয়ার মাধ্যমে হয়ই নাই। ফু 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 ফু, এটা মিলছে না কেন? যদি 1 হয় তাহলে এটা হবে a ইন্টু 1, a ইন্টু 1, আর a ইন্টু 1 মানে হচ্ছে এটার মান হচ্ছে a, আলটিমেটলি এটার মান a হয়ে যায়। ও আচ্ছা সরি ভাই, দেখেন আমি বলি, এখানের ভিতরে খেয়াল করেন, ঠিক আছে, বাইরের কথাটা খেয়াল করেন। দেখেন আলটিমেটলি আমি এই যে দেখেন এটাকে একটা ফরম্যাটে রেখেছে, এখানে বুঝাইতেছি। দেখেন সহায়ক উপপাদ্য বলতে বোঝানো হয়েছে যে এই যে এই রাশিটা যেই কথা ঠিক এই রাশিটা একই কথা, অর্থাৎ দুইটার বদলে একটা আরেকটার ভিতরে লিখতে পারবেন। এই যে দেখেন এই রাশিটাকে আমি সরলীকরণ করতে করতে একবার এ পর্যন্ত নিয়ে যাইতে পারি, ঠিক আছে, কিন্তু আমি এখানে এ পর্যন্ত নিব না। এ পর্যন্ত কেন নিব না? কারণ আমার অঙ্কের ভিতরে যদি আমার ধরেন এতটুকু জায়গা থাকে, এতটুকু জায়গার পরিবর্তে আমি এই যে এই জায়গাটা ব্যবহার করব, তাইলে দেখা যাবে যে আমার একটা রাশি চলে গেছে। তারপরে এই যে এই জিনিসগুলো সবচেয়ে ভালোভাবে বোঝা যায় প্রবলেম সলভের ভিতরে। প্রবলেম সলভের ভিতরে গেলে আমি বুঝতে পারি যে কোন জিনিসটা থেকে কোন জিনিসটাকে বাদ দিতে হবে, কোন জিনিসটা আমাকে এখানে যুক্ত করতে হবে। কখনো দেখতে হবে যে আপনার অনেকগুলোর সাথে আপনি এ গুণ করতে হইতেছে, আবার কখনো দেখবেন যে আপনি অনেকগুলোর সাথে, ঠিক আছে, এই জিনিসগুলো কি আপনি বাদ দিতে পারতেছেন। বাইরের কথাটা বুঝছেন? আচ্ছা দেখেন এখানে এটাকে আমি সরলীকরণ করতে করতে একদম এ নিয়ে গেছি, আপনি ওই পর্যন্ত যাবেন না, ঠিক আছে। আমি এটাকে সরলীকরণ করতে করতে একদম এ নিয়ে গেছি, আপনি এই পর্যন্ত যাবেন না। সরলীকরণ মানে দেখেন এটাকে সরল করলে বা ছোট করলে কিন্তু ছোট হইতেই থাকবে, ঠিক আছে, কিন্তু আপনি সর্বশেষ এই পর্যন্ত যাবেন না, ঠিক আছে, কারণ আমি এই পর্যন্ত গেলে আবার অঙ্কটা সলভ করতে পারবো না। এই যে সহায়ক উপপাদ্য বলতে হচ্ছে আপনার উপপাদ্যর ভিতরে এটাকে আপনাকে মানে সমস্যার সমাধান করাবে, সলভ করাবে। আর এই যে দেখেন এখানে যদি এ বি থাকে, এটা কি দুইবার লিখছি? ও সরি, সবগুলা তো সেম। আচ্ছা সহায়ক উপপাদ্য, আচ্ছা ভাইয়া এখানে আন্তরিকভাবে দুঃখিত, এখানে সহায়ক উপপাদ্য অন্য আরো দুইটা আছে, এখানের ভিতরে সবগুলা সেমই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে আমরা পরের টপিকটা কি আছে। পরের ভিতরে ভাই এই যে বারটা ঠিক মতন দেওয়া যায় না, যার কারণে বারটা এখানে এরকম ভাবে আসছে, আপনারা একটু বুঝে নিয়েন। একটু সরেন, অ্যাসেস নেব ভাইয়া, অ্যাসেস নেওয়ার দরকার নেই, আপনি পিডিএফ পেয়ে যাবেন। আমার কথাটা বুঝেন, যদি এই যে এটা হয়, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য, অর্থাৎ একজন আরেকজনের জায়গা বিনিময় করবে। যদি এখানের ভিতরে এ বি বার হয়, ঠিক আছে, আমি এটাকে প্রথমে বি বার তারপর এ লিখতে পারি, কোনো ঝামেলা নাই। আর এই জিনিসটাকে বলা হয় বিনিময় উপপাদ্য, অর্থাৎ এটা আবার গুণের ক্ষেত্রে হইতে পারে, এই যে এ বি বার মাঝখানে গো ইন্টু বা মানে অ্যান্ড গেট, এই যে এখানের ভিতরে সেম একই কাজ। এই যে এই জিনিসটা হচ্ছে বিনিময় উপপাদ্য, ঠিক আছে। বিনিময় কেন করে ধরেন আমি এই যে এই সাইডের ভিতরে ধরেন এ প্লাস বি প্লাস এই যে সি, এখানে আবার এ আছে, ঠিক আছে। এই যে এই ক্ষেত্রে আমি কি করি, এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এইগুলো একসাথে মিলে যাক, তখন আমি বিটাকে এদিকে নিয়ে আসি, এই যে এই দুটাকে এদিকে নিয়ে যাই। এই যে এরকমভাবে অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা বিনিময় উপপাদ্য ব্যবহার করি। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? 4 বার লিখছেন? হ্যাঁ ভাইয়া সরি, মানে প্রিভিয়াসলিটা 4 বার লেখা হয়েছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে দেখেন তাহলে এই যে এখানের ভিতরে অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ উপপাদ্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা খুবই আপনাদের আসে, ঠিক আছে, অত কঠিন কোনো জিনিস না। অনুষঙ্গ উপপাদ্যটা একটু খেয়াল করেন। অনুষঙ্গ উপপাদ্যটা হচ্ছে এই যে ধরেন আপনি এ প্লাস বি প্লাস সি, এই যে দুইটার ভিতরে আপনি ব্র্যাকেট দিয়ে দিলেন, এখন আপনি এইটাই রাখবেন এ প্লাস বি প্লাস সি, এটাই রাখবেন। এখন এই যে ব্র্যাকেটটা চেঞ্জ করে দেবেন, এখানে আর কোনো ফ্যাক্ট না, মানে খুব সিম্পল একটা জিনিস। এটাকে বলা হয় অনুষঙ্গ উপপাদ্য। এটাকে কি বলা হয়? অনুষঙ্গ উপপাদ্য। এটা সেম একই হয়তো গুণের ক্ষেত্রে হইতে পারে এ বি সি, এই যে এই দুইটাকে আপনি একসাথে করে দিলেন, তারপরে আপনি কি করলেন এ বি সি, এই যে এই দুইটাকে আপনি একসাথে করে দিলেন। এই যে এই জিনিসটাকে বলা হইতেছে অনুসর্গ উপপাদ্য। আশা করি যে অনুসর্গ উপপাদ্যটা বুঝছেন। অনুসর্গ উপপাদ্যটা বুঝছেন কে কে আমাকে একটু জানান। অনুসর্গ উপপাদ্যটা অনুষঙ্গ উপপাদ্য তো কারো কোনো সমস্যা আছে কিনা ভাইকে একটু জানান। ওকে দেখেন ওকে, এখানের ভিতরে খেয়াল করেন, এখানের ভিতরে তারপর হচ্ছে বিভাজন উপপাদ্য, ঠিক আছে। এখানে হচ্ছে বিভাজন উপপাদ্য। বিভাজনটা কিভাবে হয় দেখেন, এখানে আছে এ বি সি, তারপরে এই যে এখানের ভিতরে এই যে দেখেন এ বি সি, এ বি সি দিয়ে এখানে বিভাজন বলতে এই যে এটা কার, এই যে এটা এটারও, এটা এটারও,
মানে মানে নর্মালি গুণ আমরা যেভাবে করি, তারপর হচ্ছে এসি। এই যে এটাকে বলা হইতেছে বিভাজন উপপাদ্য। আবার যদি এই যে এরকম হয় এ প্লাস বি, আবার বি প্লাস সি, বি প্লাস সি, যদি এরকম হয় তখন আপনি কি লিখতে পারেন? ঠিক আছে, এই যে দেখেন এখানে তখন আপনি লিখতে পারেন, সরি বাইরে একটু ভুল হয়েছে, এখানের ভিতরে এই যে এটা এ হবে, এই যে এখানের ভিতরে এ হবে। ঠিক আছে, একটু দেখেন এই জায়গাটার ভিতরে, এই জায়গাটার ভিতরে। ওকে, হ্যাঁ জাহিদ থ্যাংক ইউ, নুসরাত জান ফাতেমা অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নূর আহমেদ ক্লিয়ার, জি ভাইয়া। ভাইয়া আমারে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করার সুব্যবস্থা কেন? আতিক কেমন ভাইকে একটু জানাবা। ওকে, রয় বুঝিনি ভাইয়া, বিনিময় বুঝিনি ভাইয়া। বিনিময়টা কেন বুঝেন নাই ভাইয়া? বিনিময় হচ্ছে স্থানের পরিবর্তন। বিনিময় হচ্ছে অর্থাৎ ও ওর জায়গাটার ভিতরে ওকে দিয়ে দিবে, ওর জায়গাটা ও নিয়ে নিবে, ওর জায়গাটা ওকে দিয়ে দিবে, ওর জায়গাটা ও নিয়ে নেবে। জাস্ট অবস্থানের পরিবর্তন, এখানে আর কোনো কিছু না। আর অবস্থানের পরিবর্তনটাকে বলা হচ্ছে যে বিনিময় উপপাদ্য। আর এই যে এটার ভিতরে হবে এ, যদি এ ইন্টু বি হয়, এ ইন্টু সি হয়, তখন আপনি কি লিখতে পারেন? এ ইন্টু বি সি। না না সরি ভাই, আমি ভুল যদি এরকম হয়, যদি এরকম হয়, যদি একটা রাশি এদিকেরও ব্রেকেটে থাকে, একটা রাশি ওই দিকেরও ব্রেকেটে থাকে, একটা জিনিস খেয়াল করেন, দুইটা মানে ভিন্ন ভিন্ন ব্রেকেটের ভিতরে যদি একটা সিঙ্গেল রাশি পাওয়া যায়, তখন আপনি এদিকের প্রথম রাশিটাকে রেখে ওই দিকের দ্বিতীয় রাশিটার সাথে ওইটা গুণাকার হয়ে যাবে বা অ্যান্ড গেট হয়ে যাবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? আমার কথাটা বুঝেন। যদি এরকমভাবে হয় তাহলে সরাসরি এটার বদলে আপনি এই যে জিনিসটা লিখতে পারেন। এখন আসেন ডি মর্গান উপপাদ্য, থিওরেমস। ডি মর্গান থিওরেমসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ডি মর্গান থিওরিটা নিয়ে আপনি আলাদাভাবে এখন দেখেন ডি মর্গান থিওরিটা কি বোঝায়। সহায়ক উপপাদ্যের ভিতরে পরে আসতেছি। দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে ওই যে ওইটার ভিতরে বুঝাইছিলাম যে এ প্লাস বি, এটাকে করতে করতে আমরা কোথায় নিয়ে গেছিলাম? এ নিয়ে গেছিলাম, মনে আছে কিনা? এই যে দেখেন, হ্যাঁ এই যে এটাকে আমরা করতে করতে আমরা শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেছিলাম? এই যে এ নিয়ে গেছিলাম না? এটাকে করতে করতে শেষ পর্যন্ত এ নিয়ে গেছিলাম না? এটাও আপনাদের একটা উপপাদ্য আছে। এই যে এটা সহায়ক উপপাদ্যের ভিতরে ওই যে চারটা একই ধরনের, বলছিলাম যে এটা করা যাবে না, কিন্তু এই যে দেখেন এটাও আপনাদের একটা কি আছে? উপপাদ্য আছে। এই যে দেখেন এখানে এই যে এটা সমান হচ্ছে এ। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ডি মর্গান উপপাদ্যটা কি? ডি মর্গানের কথাটা হচ্ছে আপনার একটা ধরেন বার আছে এ প্লাস বি বার, ঠিক আছে, এ প্লাস বি বার। যদি এরকম থাকে এই ক্ষেত্রে মনে রাখবেন এই যে এখানে যে গেটটা আছে এই গেটটা চেঞ্জ হয়ে যাবে, CHANG চেঞ্জ। এই গেটটা আপনার চেঞ্জ হয়ে যাবে, এন গেট হয়ে যাবে আপনার কি গেট? সরি, এই যে এখানে অর গেট হয়ে যাবে এন গেট। আর এখানে এই যে বারটা হোল বার আছে, হোল বারটা হয়ে যাবে সিঙ্গেল বার। বাইরের কথাটা বুঝছেন? ডি মর্গান। আজকের অনেক ক্লাস নাই তাই হতে ফালতু কমেন্ট করে না। আমি ভুল, এটা আবার বুঝান। কোনটা বুঝাবো? 8 নংটা আবার বুঝান। ঠিক আছে ভাই, 8 নংটা বুঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাই 8 নংটা আবার বুঝাচ্ছি। ওকে দেখেন 8 নংটা হচ্ছে ভাই বিভাজন উপপাদ্য। 8 নংটা কি? বিভাজন উপপাদ্য। খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, 8 নংটা নিয়ে যেহেতু বলতেছেন আমি 8 নংটা থেকে আবার বেক করতেছি। ওকে খেয়াল করেন। ওকে দেখেন 8 নংটার ভিতরে কি আছে? এই যে এ ইন্টু বি প্লাস সি, এই যে এটা আছে, এটা তো ডাইরেক্টলি গুণ। প্রথমটা 8 নংয়ের প্রথমটা তো ডাইরেক্টলি গুণ, এখানের ভিতরে আর তো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, এই যে এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এটার ভিতরে আর কোনো কোশ্চেন নাই। বের কথাটা বুঝছেন? 8 নংয়ের প্রথমটা। কোশ্চেনটা হচ্ছে দ্বিতীয়টার ভিতরে, যদি ধরেন একই রাশি দুইটা ব্রেকেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। আমার কথাটা বুঝেন, যদি একই রাশি দেখেন এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, যদি একই রাশি দুইটা ব্রেকেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকে, তাহলে এই যে প্রথম রাশিটা লিখে দ্বিতীয় রাশিটাকে এই যে এরকম ভাবে দিয়ে দিবেন। প্রথম রাশিটা এই যে এটার সাথে, এই যে দেখেন, আচ্ছা আমি এখানের ভিতরে আছে না, এইগুলো হচ্ছে এই যে এখানে বলতেছে এটা সমান, আপনি সরাসরি এটা লিখতে পারেন। বাইরের কথাটা বুঝেন। এখন এটা কিভাবে হয় দেখেন, আমি যদি এটাকে আরো বিস্তারিতভাবে আমি আপনাদেরকে ব্যাখ্যা করি, এটা আরো ডিপলি যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করি, এটা কিভাবে হয় দেখেন। এই যে এ প্লাস বি প্লাস
এই যে এখানে বি প্লাস সি যদি এরকমভাবে হয় তাহলে আমি কি লিখতে পারি এখানের ভিতরে? আমি এখানে লিখতে পারি যে এই যে এখানে এ বি, সরি, এই যে দেখেন এখানের ভিতরে আমি কি লিখতে পারি? এখানের ভিতরে এই যে এ বি, তারপরে হচ্ছে কি লিখতে পারি? এই যে এদিকে, এই যে এদিকে হচ্ছে এসি, এই যে এটা লিখতে পারি, এই যে এখানের ভিতরে এসি, তারপরে হচ্ছে এই যে বি বি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে বিসি, এই যে এটা আমি লিখতে পারি। এই যে এখন এই যে এই অংশটার ভিতরে খেয়াল করেন, আমার কথাটা বুঝেন, এই অংশটার ভিতরে খেয়াল করেন, এই অংশটার ভিতরে এই যে এই অংশটা ভিতরে আমি এই যে এরকম ভাবে লিখতে পারি না, দুইটার ভিতরে এ আছে, সুতরাং এ কমন নিলে বি প্লাস সি হয়, এ কমন নিলে বি প্লাস সি হয়। আর ওই যে ওই সাইডে যদি আমি বি কমন নেই তাহলে কি হইতেছে? বি প্লাস সি, দেখেন বি প্লাস সি হয়ে যাইতেছে ওইদিকে। তাহলে যদি বি প্লাস সি হয়ে যায় তাহলে দেখেন বি প্লাস সি, সরি, এই যে বি প্লাস সি এখানে একটা আছে, বি প্লাস সি এখানে একটা আছে, যদি দুইখানে বি প্লাস সি থাকে তাহলে এখানে আমার কাহিনীটা কি হইতেছে? বি প্লাস সি, এই যে এটা। আর এই যে বাইরের যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি দেখেন এখানের ভিতরে আলাদা হয়ে যাইতেছে, এ প্লাস বি, তাহলে এই যে এই দুইটা অংশ আলাদা থাকে। এখন এই অংশটা থেকে, ঠিক আছে, এই অংশটা থেকে আমরা কি লিখতে পারি? এখানের ভিতরে এ। এখন এই অংশটা থেকে তারপরে দেখেন, অবস্থা টাইট, সরলীকরণ, এই অংশটা থেকে যদি আমি এ লিখতে পারি, একটা অংশ থেকে যদি এ লিখতে পারি, আরেকটা অংশ থেকে আসে কি? এই যে অ্যান্ড গেটের মাধ্যমে, যে যদি এই যে এই অংশটা চলে আসে, অ্যান্ড গেটের মাধ্যমে এই অংশটা কি হয়? এই যে এদিকে চলে আসে। এখন ভাই আমি বলি, এই জায়গাটার ভিতরে আপনার এই যে ফুল থিওরিটা বা এটা কিভাবে, এই যে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত কিভাবে আসলো, এই জিনিসটা আপনার ফ্যাক্টই করে না, অর্থাৎ এটা আপনার মনে রাখার কোনো বিষয় না। আপনি জাস্ট মনে রাখেন এতটুকু পর্যন্ত, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে কিছু জিনিস মনে রাখতে বলবো, এই যে এই জিনিসটার ভিতরে আপনি জাস্ট মনে রাখেন যে দুইটার ভিতরেই যখন বি থাকবে তখন এই যে এটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি, এটা মনে রাখেন। যেমন আমি আপনাকে XOR গেটের ভিতরে আমি সরাসরি বলবো যে আপনি এই যে এই যদি এরকম থাকে, ঠিক আছে, এটার ক্ষেত্রে আপনি সবসময় এই যে এটা লিখতে পারেন, এই যে সবসময় আপনি এই যে এটা লিখতে পারেন, এ বার বি বার, ঠিক আছে। মানে এটা কিভাবে আসছে এটা বলবো যে আপনার মনে রাখার দরকার নাই, ঠিক আছে, কেন দরকার নেই এটাও বলবো ভাই। তারপর হচ্ছে যদি আপনার এই যে এখানের ভিতরে XNOR হয়, ঠিক আছে, এটার ক্ষেত্রে আপনি সরাসরি এই যে এরকমভাবে লিখতে পারেন, এ বার বি বার প্লাস হচ্ছে এ বি, ঠিক আছে। এখন এই যে এটা কিভাবে আসছে এটা পরে, এই জিনিসগুলো পরে সরলীকরণে যখন আপনি এক্সপার্ট হবেন তখন এই জিনিসগুলো আপনি অটোমেটিকলি বুঝে যাবেন। এই লাইনগুলো যেভাবে আসছে ঠিক আপনি এইটার ক্ষেত্রে এরকমভাবে মনে রাখেন, যদি দুইটা রাশি দুইটা ভিন্ন ভিন্ন জায়গার ভিতরে গুণাকারে থাকে তখন আমি এই যে এটাকে এইভাবে লিখতে পারি, প্রথম রাশিটাকে এনে তারপর দুইটা রাশিকে গুণ করে দিতে পারি। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, ওকে, দেখেন তাহলে এখন দেখেন ডি মর্গানস ল। দেখেন ডি মর্গানস ল হচ্ছে, আপনি সবসময় মনে রাখবেন চিহ্নের পরিবর্তন ঘটবে, বারের পরিবর্তন ঘটবে, চিহ্ন এবং বার উভয়ের পরিবর্তন ঘটবে। আমি এই যে এখানের ভিতরে ওই পেজেরটা ডি মর্গানস লটা পড়াচ্ছি, এই যে ডি মর্গানস উপপাদ্যটা পড়াচ্ছি এখানের ভিতরে। দেখেন এই যে ডি মর্গান উপপাদ্য, সরি, এখানে দেখেন ডি মর্গান উপপাদ্যটার ভিতরে আপনি কি কি জিনিসটা মনে রাখবেন, একটা জিনিস খেয়াল করেন। ডি মর্গান উপপাদ্য প্রথম হচ্ছে চিহ্নের পরিবর্তন, ঠিক আছে, বারের পরিবর্তন, বারের পরিবর্তন। দ্বিতীয় হচ্ছে চিহ্নের পরিবর্তন। চিহ্ন বলতে আপনার এই যে যদি প্লাস থাকে তাহলে আপনার এটা হয়ে যাবে ইনটু, যদি ইনটু থাকে তাহলে এটা হয়ে যাবে আপনার প্লাস, এই যে এই চিহ্নের পরিবর্তন ঘটে, এটা হচ্ছে ডি মর্গানস ল। যদি এটা আমরা একটু বিস্তারিত বুঝি তাহলে যদি এ প্লাস বি বার থাকে, এই সম্পূর্ণটার উপর বার আছে, তার মানে বারটা পরিবর্তন হয়ে যাবে, বারটা ভেঙে যাবে, ঠিক আছে, বারের পরিবর্তন, এর মানে এটা সম্পূর্ণটার উপর বার আছে মানে হোল বার, তাহলে এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন এ প্লাস বি হোল বারটাকে আমরা কি করতে পারি? আলাদা আলাদা বার দিতে পারি, তারপরে বলছি যে চিহ্নের পরিবর্তন, যদি প্লাস থাকে ইনটু হয়ে যাবে, তাহলে এই যে এখানে অর গেট আছে এখানে এন্ড গেট হয়ে যাবে। বের কথাটা কি বুঝতে পারছেন? যদি এখানের ভিতরে এই যে এরকমভাবে হইতো, তখন আমরা এটা কিভাবে লিখতে পারতাম? দেখেন
যদি আমরা আবার এই যে এটা থেকে এটা ব্যাক করি, ঠিক আছে, এটা থেকে এটা ব্যাক করি, যদি ব্যাক করি তখন দেখেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি যে এই যে এটা ভিন্ন ভিন্ন বার আছে, এটা হয়ে যাবে হোল বার, বারের পরিবর্তন, তারপর হচ্ছে এই যে এটা এ, আর এই যে ইন্টুর জায়গায় হয়ে যাবে প্লাস, তারপরে হবে বি। এইটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গান লটা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, যদি আমি বলি এই অংশগুলো যদি মাথার উপর দিয়ে যায়, বা রিকোয়েস্ট করব এই অংশগুলোর ক্ষেত্রে আমার কথাটা বুঝেন, এই অংশগুলোর ক্ষেত্রে জাস্ট এই যে এই জিনিসগুলা আপনি 5 বার করে প্রথম থেকে পড়বেন। এই যে এগুলো হচ্ছে 5 বার করে প্রথম থেকে পড়বেন, বাইরের কথাটা বুঝছেন, 5 বার করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিভাবে হইতেছে, কারণ এই যে সরলীকরণ জিনিসটা আসলে সরল না, এটা কঠিন কঠিন একটা কাজ, ঠিক আছে। আপনাদের এই অধ্যায়ের ভিতরে ভাইয়া 7 নাম্বার রুলসটা একটু বুঝিয়ে দিবেন প্লিজ। 7 নাম্বার কই ভাই? 7 নাম্বার রুলসটা তো অনুষঙ্গ উপবর্গ না, দেখেন অনুষঙ্গ হচ্ছে ভাই, এটা না বুঝার কিছু নাই। যে দেখেন এখানে এ প্লাস বি প্লাস, এই যে দেখেন এ প্লাস বি প্লাস সি, এখানে বলছে যে প্রথম ব্র্যাকেটটা এই যে এতটুকু জায়গা নিয়েছিল, আর এটা হয়ে গেছে এই যে এই জায়গাটা, মানে জাস্ট ব্র্যাকেটের পরিবর্তন হয়েছে, সব কিছু ঠিকই রয়ে গেছে। আমার কথা বুঝছেন? এই যে এখানের ভিতরে গুণের, এই যে দেখেন এখানে এই যে এটা ছিল, এখানে দেখেন বি আর সি ব্র্যাকেটের ভিতরে ছিল, এখন এ আর সি ব্র্যাকেটের ভিতরে আসছে, তারপর সিটা বাইরে চলে গেছে। এই জিনিসটা হচ্ছে অনুসর্গ উপরে, কিছু দেখা যাচ্ছে না। আমার কথাটা বুঝেন, এখানে যদি এই জিনিসগুলো মাথার উপর দিয়ে যাবেন না বুঝেন ভাই, প্যারা নিবেন না। আমার কথা বুঝেন, আপনি যদি এই জিনিসগুলা প্রথমে আছে না, বোঝা খুবই টাফ, মানে প্রথমে এই যে এই জিনিসগুলো না বোঝার কারণে বিলিভ মি আপনি সরলীকরণটা পারবেন না। এটা একদম চূড়ান্ত সত্য কথা। সরলীকরণ শুধু আপনাদের না, যারা ফার্স্ট টাইম সরলীকরণ পড়ে সবার মানে প্যাচ লাগে, সবার মাথার ভিতর প্যাচ লাগবো এবং সবার মাথার উপর দিয়ে যাবো, এটাই স্বাভাবিক। কারণ সরলীকরণের প্রথমে এই জিনিসগুলো বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপবর্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডি মর্গানস উপপাদ্য, এই জিনিসগুলো প্রথমে মাথায় থাকে না। যেহেতু মাথায় থাকে না, তার মানে সরলীকরণ করতে গেলে আমি আর ভাইবা পাইবেন না যে সামনের স্টেপটা কী লিখবো, সামনে এখানে আমি কোনটা ব্যবহার করব, এই জিনিসগুলো আমাদের মাথায় আসে না। বাইরের কথাটা বুঝছেন, যে এই জিনিসগুলো আমাদের মাথায় আসে না। যদি আমাদের এই জিনিসগুলো মাথায় না আসে, তখন আমাদের কি হয়, তখন আমরা কই মানে এইটাকে অনেক কঠিনভাবে নিই। কিন্তু ভাইয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভাইয়ে একদম ডেডিকেটেডলি আপনাদের জন্য প্রায় কতটা সময় প্রবলেম ফিক্স করছি আমি আপনাদের জন্য, প্রায় মোটামুটি প্রায় 15 থেকে 16টা প্রবলেম ফিক্স করছি, যেগুলো খুব বেশি রিটার্ন হয়েছে, ঠিক আছে। দেখেন সরলীকরণ বলতে যে সব কিছু একদম নতুন নতুন ব্যাপারটা এরকম না, সরলীকরণ কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়। আমি 15 থেকে 16টা বা 4-5টা নিয়মে আমি আপনাদেরকে এমনভাবে সাজাইছি, কিছু প্রবলেম রাখছি যেগুলা, ঠিক আছে। হ্যাঁ ভাই, যারা দ্বিতীয়বার করতেছেন তাদেরকে অনেক সহজ লাগবে, এটাই স্বাভাবিক। ভাইয়া আপনাকে আমার কিছু কোশ্চেন ছিল, আমি কিভাবে আপনার সাথে করব? ভাইয়া আপনি ফেসবুকে গ্রুপের ভিতরে আপনি পোস্ট করে রাখেন, ঠিক আছে। ফেসবুক গ্রুপের ভিতরে পোস্ট করে রাখলে আমি ওইখানের ভিতরে আপনি কমেন্টে আমি আনসার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে ভাইয়া, ইউটিউবে দিয়ে দিব, দেরি কেন করেন? আচ্ছা নূরজান জানা, ঠিক আছে ভাইয়া, ইউটিউবে খুব তাড়াতাড়ি দিয়ে দিব, ঠিক আছে, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সঞ্জিদা, আগে ভাইয়ের এক্সাম ছিল না, এখন ভাইয়ের এক্সাম ছিল, আলহামদুলিল্লাহ এক্সামগুলো শেষ করলাম, ভার্সিটির ভাইয়ের প্যারাটা শেষ হয়েছে। আর রমজান মাস তো, যার কারণে যেহেতু আগে রাতে করাইতাম, রাতে ভাইয়ের সমস্যা ছিল না, আর এখন যেহেতু সময়টা মিলে না, যার কারণে একটু এরকম মানে এদিক সেদিক হয়ে গেছে। এখন থেকে ট্রাই করব কন্টিনিউস করার জন্য। আর আপনাদের জন্য ডেডিকেটেডলি কিছু ফিক্স করা আছে, ঠিক আছে, যে সরলীকরণের জন্য এই 10-12টা করলে আপনাদের জন্য বেটার হয়ে যাবে। ভাইয়ের কথাটা কি বুঝছেন? সরলীকরণের জন্য এই 10-12টা করলেই আপনাদের জন্য বেটার হয়ে যাবে। ডি মর্গানস লটা বুঝছেন কিনা আমাকে বুঝলেন ভাই? ডি মর্গানস লটা কি বুঝতে পারছেন আমাকে একটু জানান, যে ডি মর্গানস লটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। ডি মর্গানস লটা বুঝতে পারছেন কিনা ভাইকে একটু জানান। ডি মর্গানস ল হচ্ছে আপনার বারটার পরিবর্তন হয়ে যাবে। যদি আপনার হোল বার থাকে তাহলে এটা সিঙ্গেল বারে পরিণত হবে, যদি সিঙ্গেল বার থাকে আপনার হোল বারে পরিণত হয়ে যাবে, আর চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। ডি মর্গানস ল কি বুঝতে পারছেন? ভাইয়া আগে আপনি রেগুলার করাতেন, এখন রেগুলার করেন না কেন? ওই যে ভাইয়ের এক্সাম ছিল, ভার্সিটি এক্সাম ছিল, এখন ভার্সিটি এক্সাম শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, এখন আর প্যারা নাই। ওকে,
কিছু কিছু বুঝতে পারছি, হ্যাঁ মুন্না প্যারা নেই ভাই, কিছু কিছু বুঝেন, কিছু কিছু থেকে অনেক কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়ের কথাটা বুঝেন। ডি মর্গানস ল কি বুঝতে পারছেন? তারপর দেখেন সহায়ক উপপাদ্য। দেখেন সহায়ক উপপাদ্য বলতে কি বোঝানো হয়েছে এখানে, সহায়ক উপপাদ্য। এই যে দেখেন এখানের ভিতরে ডি মর্গানস লটা খুবই গুরুত্বপূর্ণ। ডি মর্গানস লটা আপনাদের পরীক্ষার ভিতরেও আসে, ঠিক আছে। ডি মর্গানস ল এর সত্য সারণী, ট্রুথ টেবিল, ঠিক আছে। ডি মর্গানস ল এর সত্য সারণী বা হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্ক দিব ভাই আতিক, সমস্যা নেই। ডি মর্গানস ল এর সত্য সারণী বা ট্রুথ টেবিল এটা পরীক্ষার ভিতরে আসে, ঠিক আছে। ওই টেবিলটা আমি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান একটু পরে আমি ডি মর্গান নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করতেছি। ডি মর্গানসটাকে ভাই আলাদা করে রাখছি। এই যে দেখেন এখানের ভিতরে এই যে এই জিনিসটা, এখানের ভিতরে এই যে দেখেন এই জিনিসটার ক্ষেত্রে আমি বলি, এখানের ভিতরে এই যে সহায়ক উপপাদ্য এ প্লাস বি, এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু, এটা এ হবে, এটা প্রমাণ করতে হবে, তাই তো। দুইটার ভিতরে এ আছে, আমি এ কমন নিলাম, তাহলে আমার যদি এ কমন নেই, যদি আমি এদিক থেকে এ কমন নেই তাহলে এখানে 1 হবে, এখানের ভিতরে বি হবে। আমার কথাটা বুঝেন। তাহলে এ ইন্টু, আর এই যে এই রাশিটার জন্য আমি কি লিখতে পারি, এই রাশিটার জন্য আমি 1 লিখতে পারি, সুতরাং এটার মান হয় 1। এই রাশিটার জন্য আমি 1 কিভাবে লিখতে পারি, এই যে আমি একটু প্রথমটা দেখাই। এই যে দেখেন কোনো একটা সংখ্যার সাথে যদি 1 যোগ হয় তাহলে ওইটার মান কি হয়ে যায়, 1 হয়ে যায়। ব্যার কথাটা বুঝেন। এই যে এ এর সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়। তাহলে বি এর সাথে 1 যোগ করলে কি হবে, বি হবে। এর সাথে 1 যোগ করলে যদি 1 হয় তাহলে বি এর সাথে 1 যোগ করলে কি হবে, বি হবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? তারপরে এই যে দেখেন এখানের ভিতরে 2 নাম্বারটা, এখানের ভিতরে 2 নাম্বারটা হচ্ছে এ প্লাস বি, এখানে হচ্ছে এই যে এটার মানটা হচ্ছে এ, এটার মানটা হয় এ। তাহলে এটার মানটা কিভাবে এ হয় একটু খেয়াল করেন। তার মানে এই যে এখানের ভিতরে যদি এ হয়, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ, তার মানে এই যে দেখেন এ এবং বি দুইটা ভিন্ন ভিন্ন রাশি, এ এবং বি দুইটা ভিন্ন ভিন্ন রাশি। এখন ধরেন আমি যদি এটা গেট নেই, এই যে অর গেট, অর গেটের এটা এ এটা বি, যদি সরি এখন খেয়াল করেন এই যে এটা যদি অর গেট হয়, এই যে অর গেটের ভিতরে এ এবং বি, এ এবং বি যদি এটাও 0 0 হয় এটাও 0 0 হয় তাহলে এটার মানটা 0। যদি এটা 1 হয় তারপরে এই যে এটা 0 হয়, যদি 0 1 0 1 এরকম হয় অর গেটের ক্ষেত্রে, অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু মানে এটা ট্রু না। দেখেন যে কোনো একটা ট্রু মানে এটা ট্রু না। অর গেটের ক্ষেত্রে ব্যাপারটা কি এরকম ঘটে না। তারপরে হচ্ছে 1 1, তারপরে হচ্ছে 1 1, 1 1 এর ক্ষেত্রে কি হবে 1। তার মানে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হওয়া মানে এটার মানটা কি হয়ে যাইতেছে, ট্রু হয়ে যাইতেছে। বাইরের কথাটা বুঝছেন? তার মানে এই যে অর গেটের ক্ষেত্রে এই যে এই দুইটা মানের ভিতরে দেখেন ম্যাক্সিমামটা কি আসছে 1 1 না। সুতরাং এই যে এই অংশটার ভিতরে আমি যেহেতু অ্যান্ড গেট, যেহেতু এখানে অর গেট, সরি যেহেতু এটা অর গেট, সুতরাং এই যে এটার মানটা আমার 1 আসবে না। যদি এটার মানটা 1 আসে, 1 এর সাথে এ গুণ করলে কি হবে, এ হবে না। এই যে এটা হচ্ছে এভাবে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে, সমস্যা নাই ভাইয়া, প্যারা নাই। ওকে দেখেন তারপরে যে যদি কোনো কিছুর ওপর ডাবল বার থাকে, এই যে দেখেন ভাই এই যে এ, এর বিপরীত কি, এর বিপরীত হচ্ছে এ বার। যদি এটা 1 হয় তাহলে এটা 0, ঠিক আছে। আবার এ বারের সাথে যদি আমি ডবল বার দিই তার মানে এটার মানটা আবার হয়ে যাবে এ। কোনো কিছুর ওপর ডবল বার দেওয়া মানে হচ্ছে ওই রাশিটা আবার ফিরে আসবে। কথাটা বুঝেন? এই যে এখানে এটাই বোঝানো হয়েছে, কোনো কিছুর উপর যদি ডবল বার দেওয়া হয় তাহলে ওইটা আবার ফিরে আসবে। কোনো কিছুর উপর যদি ডবল বার দেওয়া হয় তাহলে ওইটা কি আবার ফিরে আসবে। জি বুঝতে পারছি জাহান, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে দেখেন এখানে ডি মর্গানস ল, ডি মর্গান ছিলেন একজন নামকরা ফরাসি গণিতবিদ। তিনি কোন দেশের গণিতবিদ ছিলেন? ফরাসি গণিতবিদ। তিনি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দুইটি বিশেষ সূত্র উদ্ভাবন করেন। তার নাম অনুসারে এই দুইটিকে ডি মর্গানস উপপাদ্য নামে নামকরণ করা হয়। আমার কথা বুঝছেন? তাহলে ডি মর্গান ছিল ফরাসি উপপাদ্য, তিনি বুলিয়ানস মানে অ্যালজেব্রার ক্ষেত্রে দুইটা সূত্র আবিষ্কার করেন, আর ওই সূত্রগুলোকে বলা হয়, ঠিক আছে, কি বলা হয়, ডি মর্গান উপপাদ্য। এই যে এটা হচ্ছে তার প্রথম উপপাদ্য, এটা হচ্ছে তার দ্বিতীয় উপপাদ্য। তার প্রথম উপপাদ্যটা কি? তার প্রথম উপপাদ্যটা হচ্ছে এই যে এটা, তার প্রথম উপপাদ্য এই যে আমি আপনাদেরকে যে বুঝাইলাম, ঠিক আছে, আপনাদেরকে একটু আগে আমি এটা করে দিয়েছিলাম যে যদি এটা সম্পূর্ণ হোল বার হয় তাহলে বারটা ভেঙে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এই যে তার এটাই হচ্ছে ডি মর্গানস ল। যদি এই যে এটা গুণ আকারে হইতো, যদি এটা গুণ আকারে হইতো তাহলে সেম কাজই হইতো, বারটা ভেঙে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে ডি মর্গানস ল। স্যার HTML গুলা
স্যার HTML গুলা রো স্পেন কল স্পেন একটু শিখে দেন। ওকে ঠিক আছে HTML, আচ্ছা ঠিক আছে HTML রো স্পেন কল স্পেন নিয়ে একটু বলবেন। রো স্পেন মানে হচ্ছে আপনি রো আর চাচ্ছেন না, কল স্পেন মানে হচ্ছে আপনি কল চাচ্ছেন না। বের কথাটা কি বুঝতে পারছেন? ওকে দেখেন তাহলে এই যে এই ক্ষেত্রে এখানের ভিতরে খেয়াল করেন, এই যে এখানের ভিতরে উনি এই যে এটা চিত্রের মাধ্যমে বলে দিয়েছেন। আর ডি মর্গানস লটা আপনাদের অনেক সময় গহর ভিতরে চলে আসে, ঠিক আছে? গহের জন্য খুবই ইম্পর্টেন্ট ডি মর্গানস লটা। ভাইয়া অঙ্কগুলো করতে আমার আর ভালো লাগে না, আমার অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ HTML-টা অনেক ইজি ভাই। HTML এর ক্লাসগুলোর ওই লাস্টের দিকের আছে না, দেখবেন একটা টেবিল সলভ করাইছি, ঠিক আছে? লাস্টের দিকের HTML এর একটা টেবিল সলভ করানো হয়েছে, ওইটাকে সলভ করেন ভাইয়া। ভাইয়ের কথাটা বুঝছেন? ভাইয়া প্রথম আর দ্বিতীয় অধ্যায় কি পড়াবো, কি পড়বো? ভাইয়া প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড়াবো, ঠিক আছে? তখন ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে ওইখানে কি পড়া দরকার, ঠিক আছে? আমরা ওইখানে ডেডিকেটেডলি ওইখানে কি কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো বাদ দিতে হবে, কারণ একটা বইয়ের সব কিছু দরকার হয় না। ভাইয়ের কথাটা বুঝছেন? সব কিছু ইম্পর্টেন্ট হয় না। বই লেখার জন্য সব কিছু লিখতে হয়, কিন্তু সব কিছু ইম্পর্টেন্ট হয় না। ওই জিনিসগুলো বুঝাবো ভাইয়া। ওকে দেখেন তাহলে এই যে দেখেন আমি এ এবং এই যে এটা নিলাম, তার মানে এই যে এখানে এটা আমার কি গেট হইলো, এই যে এখানের ভিতরে এটা আমার অর গেট। এই যে দেখেন এটা আমার কি গেট, অর গেট। অর গেটের সাথে নট, তার মানে এটা কি হচ্ছে নর গেট। এই যে এটা হচ্ছে নর গেট। তাহলে এই যে এ প্লাস বি, এই যে এটা হচ্ছে অর গেট, অর গেটের উপরে হচ্ছে বার, তার মানে হচ্ছে অর গেটকে বিপরীত করে দিলাম। এই যে অর গেটকে আমি বিপরীত করে দিলাম, তার মানে এটা আমার কি গেট হয়ে গেছে, ন্যান গেট। তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে আমার ন্যান গেট। বাইরের কথাটা কি বুঝছেন? ন্যান গেট হওয়ার পরে এই যে এটাকে আমি কি করলাম, এই যে দেখেন এই ন্যান গেটটাকে আমি আবার আলাদা করে দিলাম। তারপরে এই যে সমসম, এই যে দেখেন এই যে তিনটা সমান মানে হচ্ছে এটাকে বলা হয় সর্বসম, ঠিক আছে? সরি তিনটা সমান দেখেন, তার মানে এই যে এই পাশে যা ওই পাশে তা। এখানের ভিতরে প্রথমে এই যে দেখেন এটাকে হচ্ছে পুরাটাকে একসাথে এন গেট করে অর গেট করে তারপরে এটাকে মানে ন্যান গেট করা হয়েছে, মানে নট করা হয়েছে। কি বলছি? সম্পূর্ণটাকে একবারে অর গেট করে তারপর এটাকে বিপরীত করা হয়েছে, তারপরে এটা নর গেট হয়েছে। আর এখানে হচ্ছে প্রথমে এ এবং বি কে, কথাটা বুঝেন, প্রথমে এ এবং বি কে নট করা হয়েছে, তারপরে এন গেট করা হয়েছে, তারপরে এই যে এই রাশিটা পাওয়া গেছে। বাইরের কথাটা কি বুঝতে পারছেন? ওকে তারপরে দেখেন এই যে এইটা হচ্ছে এই যে এই ট্রুথ টেবিলটা মনে রাখবেন, TRUTH ট্রুথ। এই যে দেখেন এই ট্রুথ টেবিলটা মনে রাখবেন। এই যে দেখেন ডি মর্গানস লটা, ডি মর্গানস যেটা বুঝাইতে চাইলো, এই ট্রুথ টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার আসে। ডি মর্গানস ল এর ট্রুথ টেবিলটা অঙ্কন করো, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখেন ডি মর্গানস ল, এই যে এইটা এবং এটা যে একই, এই যে পুরাটার উপরে বার মানে হচ্ছে বারটা আলাদা হয়ে যাবে, এগুলা ভিন্ন হয়ে যাবে। এই যে দেখেন পুরাটার উপরে বার, এই যে দেখেন আমি এ নিলাম, এ যা নিলাম, ঠিক আছে? এর বিপরীত হচ্ছে এই যে এটা, এই যে এখানে বি যা নিলাম, বি এর বিপরীত হচ্ছে বি বার। এখন দেখেন এই যে এটার হচ্ছে এন গেট হচ্ছে এটা, সরি অর গেট হচ্ছে এটা। অর গেট হচ্ছে মানে কি একটা ট্রু হলে সবগুলো ট্রু, তার মানে অর গেটের বিপরীত হচ্ছে ন্যান গেট। এই যে ন্যান গেটের ভিতরে রেজাল্টগুলো আমার এরকম শো হচ্ছে, ঠিক আছে? এখন এই যে এ বার এবং বি বার এই দুইটাকে যদি আমি এন করি, এই যে এটা হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই দুইটার আনসার সেম, এই দুইটার আনসার সেম। এই কারণেই বলা হয়েছে ডি মর্গানস লটা দেখেন যে শুধু এইভাবে না, এটার আনসার এই যে এরকম ভাবেও পাওয়া যায়। এই দুইটার আনসার সেম। ভাইয়ের কথাটা কি বুঝতে পারছেন? মাইশা মিম, হ্যাঁ ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, ইউটিউবে পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? HTML বা চতুর্থ অধ্যায়গুলো আমি এইগুলো ইউটিউবে দেওয়া আছে, এবং পেজের হয়তো বা অনেক নিচে স্ক্রল করে যেতে হবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। যদি আপনাদের ওইরকম রিদম থাকে, পেজের ভিতরে স্ক্রল করতে করতে নিচে যাবেন, আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সবগুলা ক্লাসে রেকর্ডেড আছে। প্রথমে আমরা চতুর্থ অধ্যায় করাইছি, তারপর পঞ্চম অধ্যায়, এখন আমাদের তৃতীয় অধ্যায় চলতেছে, তৃতীয় অধ্যায় প্রায় মিডল পর্যায়ে আছি। বাইরের কথা থেকে বুঝতে পারছেন? ওকে দেখেন এই যে এই ক্ষেত্রে এখানের ভিতরে খেয়াল করেন, আমাদের প্রত্যেকটার কি হচ্ছে, প্রত্যেকটার এই যে এখানে ডি মর্গানস ল, এই যে এইটার রেজাল্ট আমার যা হচ্ছে, এই যে এইটার রেজাল্ট আমার যা হচ্ছে, এইটার রেজাল্টও আমার সেম একই হচ্ছে। এটাকে আমি কিভাবে এটাকে আমি প্রমাণ করব, এটা আমি ট্রুথ টেবিলের মাধ্যমে এই যে এইভাবে প্রমাণ করতে পারি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের আসেও। বাইরের কথা থেকে বুঝতে পারছেন? হ্যাঁ
আহ, শ্রীকৃষ্ণ, জি ভাইয়া বুঝতে পারছি, ওকে ভাইয়া। শতক সারণী, এটা বড় কা ভাই, এটা বড় বলতে মানে ডিমর্গানস লয়ের যা কিছু আছে একটার ভিতরে নিয়ে আসছি, যার কারণে এটা বড়। আপনার হতে পারে যে আপনি এতটুকু পর্যন্ত করতে হইতে পারে, বা আপনি এই যে এই দুইটা অংশ বাদ দিয়ে আপনার এই দুইটা অংশ করতে হইতে পারে। আমি হচ্ছে শতক সারণী পুরোটা একসাথে নিয়ে আসছি, ভাইয়ের কথাটা বুঝছেন? আপনি একটু মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে এটার দিকে তাকাবেন, এটার দিকে একটা সবুজ দৃষ্টি দিবেন, তখন বুঝতে পারবেন। ভাইয়ের কথাটা কি বুঝছেন? এটার ভিতরে একটা সবুজ দৃষ্টি দিবেন, তখন বুঝতে পারবেন যে এটা আসলেও সহজ। হ্যাঁ ভাইয়া, ইউটিউবের লিঙ্কটা অবশ্যই দেওয়া যাবে। ইউটিউবের লিঙ্ক আপনারা মানে পেজের ভিতরে একটু স্ক্রল করতে করতে নিচে যান, ওইখানে পেয়ে যাবেন। আর ইউটিউবের লিঙ্কটার জন্য ভিডিও এডুকেটরস আপনি এটা লিখে সার্চ দিলেও ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে? ইউটিউবটা খুবই নতুন একটা চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ক্লাস অলমোস্ট শেষ। এখানে দেখেন, আচ্ছা, এই যে ন্যান গেট থেকে অন্য গেটের বাস্তবায়ন, ঠিক আছে, এবং এটা ন্যান গেটের সর্বজনীয়তা, এই জিনিসগুলো নিয়ে পরে আলোচনা করব, আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। ভাইয়ের কথাটা বুঝছেন? এই জিনিসগুলো নিয়ে ন্যান গেট থেকে অন্য গেটের যে বাস্তবায়ন, এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসলেই সহজ, হ্যাঁ ভাইয়া, আসলেই সহজ। দুইয়ের পরিপূরক পারি না ভাইয়া, যদি একটু বুঝে দিতেন। ভাইয়া যদি দুইয়ের পরিপূরকটা না পারেন, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেন, প্রিভিয়াস দুইটা ক্লাস দেখে নেন, তাহলে আপনার পরিপূরক এবং গেট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। অনেক ভালোভাবে এক্সপ্লেন করা ট্রাই করা হয়েছে, ঠিক আছে? আপনি একটু নিচে স্ক্রল করতে করতে যাবেন, ওইখানের ভিতরে দেখবেন দুইয়ের পরিপূরকটা অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে এবং গেটগুলো আলোচনা করা হয়েছে, ঠিক আছে? সব কিছুই আছে ভাইয়া, একটু নিচে স্ক্রল করে যাবেন। ওকে ভাইয়া, আচ্ছা, ছোট করে না, ওকে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। রমজানুল মোবারক, আসসালামু আলাইকুম।